মাস্কুলোস্কেলেটাল সিস্টেমটা আমরা দুই হাফে পড়বো আর কি। এই হচ্ছে ফার্স্ট ডে। তো প্রথম দিন আমরা হচ্ছে মেইনলি অ্যাক্সিয়াল স্কেলেটন এই অংশটুকু ডেভেলপমেন্টটা পড়বো। পরের দিন আমরা পড়বো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন এই অংশটুকুর ডেভেলপমেন্ট। তো যাই হোক, তাহলে আমরা শুরু করি। আম, আজকের ক্লাসটা নিয়ে একটু কিছু কথা না বললেই নয়। আজকের ক্লাসটা কিন্তু মেইনলি মানে এতটা প্যারা খাওয়ার কিছু নাই। আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে তোমার পুরোটাই বেসিক ওরিয়েন্টেড ক্লাস। ভাইভাতে জিজ্ঞেস করলে করতে পারে। আজকের ক্লাস থেকে রিটেনে কম্পোনেন্ট আসে খুবই কম। বাট আজকের ক্লাসের বেসিকটা তোমার এই যে ফার্স্ট প্রফের যে জেনারেল অ্যানাটমি এবং কিছু কিছু হিস্টোলজি ওগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরবর্তী জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আজকের টপিক থেকে ডিরেক্ট এমব্রায়োলজির রিটেনে খুবই কম প্রশ্নই আসে। সো ওইটা নিয়ে কনসার্ন হওয়ার দরকার নাই। নোট তোমরা তোমাদের নিজেদের সুবিধা মতো নোট কইরো, বাট বেশি ফোকাস দাও জিনিসগুলো একটু বুঝার উপরে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে আমি যেটা বলে নিতে চাই যে এক কথা যদি কেউ জিজ্ঞেস করে তোমাদেরকে যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমটা পুরো বডির কোন জার্ম লেয়ার থেকে ডেভেলপ করে, তোমাদের হয়তো বেশিরভাগের উত্তর হবে যে মেসোডার্ম থেকে। এবং উত্তরটা পুরোপুরি ঠিক মানে পুরোপুরি ভুল না, বা পুরোপুরি ঠিকও না, তবে অধিকাংশ ক্ষেত্রেই ঠিক হবে। কারণ আমরা জানি যে মানে কারণ এটা মানে এই কথাটা ডিনাই করা যাবে না যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আসে মানে মেসোডার্ম থেকে। এখন এর মধ্যে কিছু কিছু অংশ অন্যান্য জায়গা থেকে আসে, ওগুলো আমরা ইন দ্য কোর্স অফ টুডেস ক্লাস জেনে যাব। তো শুরুতে হচ্ছে যে আমি যেই ছবিটা সবসময় তোমার মানে এই ছবিটা তোমরা অনেকবার দেখছো, আরো হয়তো দেখবা সামনে অনেকবার। সো এটাই আর কি আমি দেখাচ্ছি বারবার করে, যাক সমস্যা নাই। সেগমেন্টেশন অফ দ্য মেসোডার্ম, তোমার এই হচ্ছে এক্টোডার্ম, এই হচ্ছে এন্ডোডার্ম, আর মাঝখানে এই যে অনেক কিছু দেখা যাচ্ছে হাবিজাবি, এগুলো সব হচ্ছে মেসোডার্ম। এর মধ্যে সবচেয়ে মাঝখানে যেটা, এটা হচ্ছে তোমার নটোকর্ড। নটোকর্ড এর দুই পাশে প্যারাক্সিয়াল মেসোডার্ম, দুই এই যে এটা প্যারাক্সিয়াল মেসোডার্ম, তারও পাশে হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর সবচেয়ে ল্যাটারালি হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এবং ল্যাটারাল প্লেট মেসোডার্মের আবার সোমাটোপ্লুরিক্লিয়ার এবং স্প্ল্যাঙ্কনোপ্লুরিক্লিয়ার। আচ্ছা, তো হচ্ছে যে মানে জিনিসটা যেটা যে ফার্স্টে তোমার পুরো মেসোডার্মটা ইটসেলফ একটা সিঙ্গেল এন্টিটি থাকে। এখানে এরকম প্যারাক্সিয়াল বা ইন্টারমিডিয়েট বা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক এই ডিভিশন থাকে না। বাট নটোকর্টের ইনফ্লুয়েন্সে হচ্ছে এই মেসোডার্মটা তিনটা ভাগে ভাগ হয় আর কি। এই যে যে তিনটা ভাগ দেখালাম, প্যারাক্সিয়াল, ইন্টারমিডিয়েট আর ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আচ্ছা, আবার ইভেন্চুয়ালি একটা সময় কিন্তু পুরো এমব্রায়োটা ফোল্ডিং করে যায়, তখন হচ্ছে এই হচ্ছে তোমার নটোকর্ড, এই হচ্ছে প্যারাক্সিয়াল মেসোডার্ম, আর এই হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর এই হচ্ছে তোমার সোমাটোপ্লুরিক্লিয়ার, এই হচ্ছে স্প্ল্যাঙ্কটোপ্লুরিক্লিয়ার, এই হচ্ছে ইন্ট্রা এমব্রায়োনিক সিলম। এই ছবিটা নিয়ে আসলে কারো কোনো প্রবলেম থাকার কথা নাই। ছবিটা আসলে এতবার আমি দেখিয়েছি, এতবার আমি একে দেখিয়েছি। তো যাই হোক, আমরা আমাদের আজকের ডিসকাশনটা মেইনলি যেহেতু অ্যাক্সিয়াল স্কেলেটন, সো আমরা আজকে শুধুমাত্র অ্যাক্সিয়াল স্কেলেটনের সাথে রিলেটেড যেই মেসোডার্ম, মেইনলি আমরা ওইটা নিয়ে থাকব। যদি ব্রড হেডিংয়ে বলতে চাই যে তোমার মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, মানে আমি মাস্কুলোস্কেলেটাল না বলে মেইনলি আসলে স্কেলেটাল সিস্টেম আর কি, এটাই তো আসলে বলবো। যাই হোক, তোমার মাস্কুলোস্কেলেটাল আমি যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলেটন আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। আচ্ছা, অ্যাক্সিয়াল স্কেলেটনের মধ্যে কি পড়ছে, এটা এখানে পড়ছে আমার হেড, নেক, ভার্টিব্রাল ক্যানাল, সরি মানে ভার্টিব্রাল ক্যানাল না, মানে ভার্টিব্রা, মানে ভার্টিব্রাল কলাম আর কি, ভার্টিব্রাল কলাম। এই তো মেইনলি এক্সোস্কেলেটনের মধ্যে এই পড়ছে। তারপর হচ্ছে তোমার রিবস আছে, এই তো মোটামুটি এগুলাই। আর অ্যাপেন্ডিকুলারের মধ্যে হচ্ছে তোমার যেই মানে সুপ্রেক্স আর ইনফ্লেক্স তোমরা যে বোনস গুলা পড়ো মেইনলি ওগুলাই, হুইচ ইনক্লুডস দ্য পেলভিক গার্ডেল এন্ড দ্য শোল্ডার গার্ডেল। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে স্টারনামও আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন ওয়েট, আমাকে শুনতে পাচ্ছ তোমরা সবাই? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, সরি,
একটু ইন্টারাপশন হয়েছিল, আমি আবার বলছি। আচ্ছা, তোমার যে অ্যাক্সিয়াল স্কেলেটন সেটা আসে মেইনলি প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে, আর যে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সেটা আসে মেইনলি ল্যাটারাল প্লেট মেসোডার্মের সোমাটোপ্লুরিক লেয়ার থেকে। আমরা এতদিন অনেক ভিসেরা টিসেরা পড়েছি, সেখানে আমরা শুধু ল্যাটারাল প্লেট মেসোডার্মের স্প্ল্যাঙ্কনিক লেয়ারের কথাই জেনেছি। আজকে শুনলাম যে সোমাটিক লেয়ার থেকেও এসব আসে। আচ্ছা, আরেকটা জিনিস, বোনস আর মাসেল এখানে একটু পার্থক্য আছে। এটা এটা মানে এটা একটু বেসিকটা জেনে নাও তোমরা। অ্যাক্সিয়াল স্কেলেটন আর অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। অ্যাক্সিয়াল স্কেলেটনের বোনসের সোর্স হচ্ছে প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম, বাট অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের বোনসের সোর্স হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্মের সোমাটোপ্লুরিক লেয়ার। আর মাসেলের কথা চিন্তা করলে সমস্ত মাসেলই বেশি, মানে বডির অলমোস্ট অল মাসেল সে অ্যাক্সিয়াল স্কেলেটনের, মানে অ্যাক্সিয়াল স্কেলেটন মানে হচ্ছে যে সে হচ্ছে বডির যেই ব্যাক বা হচ্ছে বডির যে ওয়াল, সেই জায়গার মাসেল হইলে আমরা ওটাকে অ্যাক্সিয়াল মাসেল বলি, আর যদি লিমসের মাসেল হয় তখন আমরা সেটাকে অ্যাপেন্ডিকুলার মাসেল বলি। দুই জায়গার মাসেলই আসছে প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে। এখানে একটু খেয়াল করো, বোনস আসছে কিন্তু দুই জায়গা থেকে, বাট মাসেল একই জায়গা থেকে আসছে, মানে বডির যত স্কেলেটাল মাসেল আছে সব একটা জায়গা থেকে আসছে। তবে প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে যেই কম্পোনেন্টগুলা পরবর্তীতে মাইগ্রেট হয়ে ল্যাটারাল প্লেট মেসোডার্মে গেছে, ওরাই অ্যাকচুয়ালি অ্যাপেন্ডিকুলার মাসেলে জন্ম দিচ্ছে। তাহলে আমি একটু বলি, কি কিছু মাসেল আছে যে প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে ডিরেক্টলি রাইজ করছে, ওরা হচ্ছে মাসেলস অফ দা ব্যাক, মানে প্যারাভার্টিব্রাল মাসেল, মাসেলস অফ দ্য ব্যাক, তারপরে হচ্ছে মাসেলস অফ দ্য বডি ওয়াল ইত্যাদি। আর কিছু মাসেল আছে যারা হচ্ছে প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে মাইগ্রেট করে ল্যাটারাল প্লেট মেসোডার্মে গেছে টেম্পোরারিলি, দেন সেখান থেকে তারা দে গেভ রাইজ টু দ্য লিম্ব মাসকুলেচার। আচ্ছা, আমি এই স্লাইডে যে দুইটা ফান্ডামেন্টাল ইনফো দিতে চাইছি তোমরা সবাই বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? আমাকে শুনতে পাচ্ছ আশা করি। ওকে, ঠিক আছে, তাহলে আমি ভাইয়া মাসেলের ডেভেলপমেন্ট হ্যাঁ, হ্যালো, বুঝতে পারিনি। মাসেলের ডেভেলপমেন্টটা আবার একটু ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে মাসেল, বডির সমস্ত মাসেলই ডেভেলপ করছে বেশিরভাগই প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে। ঠিক আছে, প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে। এর মধ্যে কিছু মাসেল ডিরেক্ট প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে অ্যারাইজ করছে। এগুলা কোনগুলা? অ্যাক্সিয়াল মাসেল, বডির মাঝখান বরাবর বা বডি ওয়াল বরাবর যে মাসেলগুলো আছে, যেমন ভার্টিব্রা, মাসেলস অফ দ্য ব্যাক এবং মাসেলস অফ দ্য বডি ওয়াল, অর্থাৎ থোরাসিক ওয়াল মানে চেস্ট ওয়াল, অ্যাবডোমিনাল ওয়াল ইত্যাদি। আর কিছু মাসেল আছে যারা প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে ডিরেক্টলি অ্যারাইজ না করে ফার্স্টে প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে মাইগ্রেট করে ল্যাটারাল পেট মেসোডার্মে গিয়েছে, দেন সেখান থেকে অ্যারাইজ করেছে, ওরা হচ্ছে লিম্ব মাসেলের জন্ম দিয়েছে। এখন বুঝতে পেরেছো ভাইয়া? মুবাশির আহমেদ ভাইয়া, এখন বুঝতে পেরেছো? লিম্বের মাসেল গুলা প্রথমে প্যারাক্সিয়াল মেসোডার্ম থেকে এসে তারপরে ল্যাটারাল পেট মেসোডার্মে যাবে। হ্যাঁ, মাইগ্রেট করে, মানে আসলে মানে মাসেল যে প্রিকার্সর সেল, সেই প্রিকার্সর সেলের কথা বলছি। ঠিক আছে, কি মানে সমস্ত মাসেলের প্রিকার্সর সেলই প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্মে থাকে। সেখান থেকে যারা হ্যাঁ ডিরেক্ট মাসেলে বুঝতে জন্ম পেরেছি। দেয় দে গিভ রাইজ টু দ্য অ্যাক্সিয়াল মাসেল। আর যারা ফার্স্টে প্যারাঅ্যাক্সিয়াল থেকে ল্যাটারাল প্লেট মেসোডার্মে মাইগ্রেট করে দেন মাসেলের জন্ম দেয়, দে গিভ রাইজ টু লিম্ব মাসেল। ঠিক আছে, এখন বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। বুঝতে না পারলে আবার বললো, সমস্যা নেই। আর আমি সামনে বলতে বলতে এগুলো আবার আসবে, সমস্যা নেই। যাই হোক, আমরা তো এই ছবিটা তো হচ্ছে একটা লাইক ক্রস সেকশন টাইপ। তো আমরা হচ্ছে তাহলে আমাদের যেহেতু আজকে অ্যাক্সিয়াল মাসেল পড়বো, মানে অ্যাক্সিয়াল স্ট্রাকচার ডেভেলপমেন্ট পড়বো, আজকে আমরা পুরোপুরি প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম নিয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, ফার্স্টে একটু দেখো তোমরা ছবিগুলা। আচ্ছা, ফার্স্টে তোমরা এই ছবিটার উপর একটু কনসেন্ট্রেট করো, এই মানে জাস্ট এই দিকে যে ছবিটা সেটার উপর দেখো তোমরা। এখানে আমি ফার্স্টে দেখিনি যে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। আমার ছবিতে আমি বরাবরই মানে বেগুনি দিয়ে ইন্ডিকেট করি আমি নটোকর্ডকে।
নটোকর্ডকে। আর পিছনে যে সবুজ যে জিনিসটা, এটা আসলে নতুন, এটা আমি কখনো আমার আগের ছবিগুলোতে দেখাই নাই। এটা হচ্ছে নিউরাল টিউব। নিউরাল টিউব। আচ্ছা, এটা এখানে দেখানোর কারণটা কি? একটোডার্মের সামনে তো নটোকর্ড থাকে, তো একটোডার্মের ইনফ্লুয়েন্সে সরি নটোকর্ডের ইনফ্লুয়েন্সে একটোডার্মটা দুই ভাগে ভাগ হয়ে যায়, সারফেস একটোডার্ম আর নিউরো একটোডার্ম। এই নটোকর্ডটা এর সামনে থাকে, আর নিউরো একটোডার্মের দুই সাইডে থাকে নিউরাল ক্রেস্ট। যাক, এটা আমি আজকে আর বেশি এলাবোরেট করছি না, কারণ এটা আমরা সামনে পড়বো। যাই হোক, তোমরা জাস্ট ফর দ্য সেক অফ দিস ক্লাস তোমরা এটা একটু খেয়াল রাখো যে বিহাইন্ড দ্য নটোকর্ড দেয়ার ইজ নিউরাল টিউব। ওকে, কারণ আমাদের এক্সোস্কেলেটনের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই হচ্ছে তোমার নটোকর্ড, এই হচ্ছে নিউরাল টিউব। আর আমরা আগের ছবিতে দেখেছি যে এই যে নটোকর্ড, নটোকর্ডের পাশেই এই যে তোমার চার কোণা যে জিনিসটা দেখা যাচ্ছে ক্রস সেকশনে, তো এই জিনিসটা হচ্ছে তোমার প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম। রিয়েল লাইফে ধরে নেওয়া যায় যে নটোকর্ডটা এরকম অনেকটা সিলিন্ড্রিক্যাল একটা স্ট্রাকচারের মতো, আর হচ্ছে তোমার ইয়েটা নিউরাল টিউবটা একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারের মতো। এর দুই পাশে এরকম তোমার কি বলবো এটাকে, কিউব, কিউব বললে ভুল হবে, কিউব তো সব দিকে সমান। যাই হোক, তোমার 6 সারফেস ওয়ালা একটা লম্বা পিলার, ঠিক আছে, দুই পাশে দুইটা, চিন্তা করো। এটাই হচ্ছে প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম। ওকে, এই জিনিসটাই প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম। এখন এটা স্পেশালিটিটা কি? তোমার প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্মটা যখন মানে প্রথম প্রথম অ্যারাইজ করে, তারা শুরুতে একটা সিঙ্গেল এরকম স্ল্যাব অফ টিস্যু বা ব্লক অফ টিস্যুর মতো থাকে, বাট ইভেনচুয়ালি তারা এরকম অনেকগুলো ছোট 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 সেগমেন্টে ভাগ হয়ে যায়। তাহলে প্যারাক্সিয়াল মেসোডার্ম হচ্ছে ফার্স্টে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে থাকে, একটা সময় তারা এরকম ছোট 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 ব্লক অফ টিস্যুতে ভাগ হয়ে যায়। এই এক একটা ব্লক অফ টিস্যুকে যে নামটা দেওয়া হয় এটা হচ্ছে সোমাইট। সোমাইট, তোমরা নাম শুনছো আশা করি, সোমাইট। তাহলে প্যারাক্সিয়াল মেসোডার্ম অ্যারাইজ করার পর সেগমেন্টে ভাগ হয়ে যায়, সেগমেন্টে ভাগ হয়ে যায়, এই সেগমেন্টগুলোকে বলা হয় সোমাইট। আচ্ছা, আরেকটা টার্ম তোমরা শুনে থাকবা, সোমাইটোমিয়ার। সোমাইটোমিয়ার, আচ্ছা, সোমাইটোমিয়ারটা কি? মানে সোমাইট হচ্ছে যে সেগমেন্টস অফ দ্য প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম। তো আসলে জিনিসটা হচ্ছে কি, আমি আসলে একটু অন্যভাবে বলেছি, জিনিসটা আসলে ঠিক না, ঠিক আসলে বলা হয় নাই। মানে অ্যাকচুয়ালি কখনোই প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্মটা এরকম সিঙ্গেল একটা ইউনিট হিসেবে এক্সিস্ট করে না। তারা তারা অ্যাপিয়ার হতে শুরুই করে অ্যাজ ব্লকস, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে যে যখন এমব্রয়ের বয়স 20 দিন থাকে, 20th ডে, তখন একদম ফার্স্ট পেয়ার অফ সোমাইটস অ্যাপিয়ার করে, ফার্স্ট পেয়ার অফ সোমাইটস অ্যাপিয়ার করে। এরপর প্রতিদিন 3 পেয়ার করে অ্যাপিয়ার করতে থাকে, 3 পেয়ার পার ডে। ওকে, সো এই যে ফার্স্ট দিন যেটা অ্যাপিয়ার করলো আর সেকেন্ড দিন যে 3 পেয়ার পার ডে, মোট 4টা পেয়ার হলো না? এই 4টা পেয়ারকে বিজ্ঞানীরা কেন নাম দিয়েছে আমি জানি না, তবে 4টা পেয়ারকে নাম দেওয়া হয় সোমাইটোমিয়ার। আমরা একটু পরে দেখবো যে এই 4টা সেগমেন্ট হচ্ছে যত সোমাইট থাকে তার মধ্যে সবার উপরে থাকে আমাদের হেড রিজিয়নে, অক্সিপিটাল রিজিয়নে। তো তাহলে হোয়াট ইজ সোমাইটোমিয়ার? দিজ আর দ্য সোমাইটস ইন দ্য occipital region or the head region, and they are among the first of the somites to appear. আর সোমাইট কি? সোমাইট হচ্ছে সেগমেন্টেশন অফ দ্য প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম, আর কিছু না। আর সোমাইটোমিয়ার কি? সোমাইটস ইন দ্য হেড রিজিয়ন অথবা ক্রেনিয়াল রিজিয়ন অথবা ইন দ্য অক্সিপিটাল রিজিয়ন। আমরা একটু পরে ডিটেলস পড়বো যে কোন রিজনে কয়টা করে থাকে সোমাইট, এর মধ্যে কোনগুলোকে সোমাইটোমিয়ার বলা হয়। সো একটু পেশেন্ট থাকো তোমরা। এই স্লাইডে যা আমি বলতে চেয়েছি সবাইকে বুঝতে পেরেছো ক্লিয়ারলি? কোনো কনফিউশন আছে কারো এই পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা জানলাম যে এরকম অনেক অনেক সোমাইট অ্যাপিয়ার করে। এখন আমরা আর একাধিক সোমাইটের উপর মনোনিবেশ না করে আমরা এট এ টাইম জাস্ট একটা সিঙ্গেল লেভেলে যে দুইটা সোমাইট থাকতেছে, সাপোজ এরকম, আমরা জাস্ট এদের উপর এখন ফোকাস করব। তো যাই হোক, ওকে। আচ্ছা, এখন দেখো একটু, তোমরা মাঝখানের ছবিটা, আচ্ছা ছবি তো একটাই, মাঝখানে আবার কি? ওকে, দেখো, আমরা তাহলে শুধু এখন একটা জিনিসের উপর ফোকাস করব, একটা সিঙ্গেল সেগমেন্টের উপর। এই ছিল আমার নটোকর্ড, আর পিছনে ছিল আমার নিউরাল টিউব।
আর এই যে দুই পাশে ছিল দুইটা প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম, এবং এই সেগমেন্টটাকে আমরা বলছিলাম সোমাইট। আচ্ছা, সোমাইটটার স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, জিনিসটা অনেকটা এরকম। এক একটা সোমাইট হচ্ছে এক একটা কিউবের মতো, ছোট কিউবের মতো। তো প্রত্যেকটা সোমাইটকে তোমার দুইটা রিজিয়নে ভাগ করা হয় ডিউ টু ডিফারেন্স ইন দেয়ার ফেট অথবা ডিফারেন্স ইন দেয়ার ফাংশন। দেখো এই অংশটা বা এই অংশটা যে মানে এটা হচ্ছে সামনে থাকে এবং মিডলে থাকে, এজন্য এই সেগমেন্টটাকে বলা হয় ভেন্ট্রোমিডিয়াল। আর এই অংশটা, এটা দেখো, এটা পিছনে থাকে এবং ল্যাটারালি থাকে একটু, এজন্য এই অংশটাকে বলা হয় ডরসোল্যাটারাল। তো তাহলে আমাদের সোমাইটের দুইটা অংশ আমরা ডিস্টিংক্টলি বুঝতে পারি। একটা হচ্ছে তোমার এরকম, আরেকটা হচ্ছে তোমার এরকম। এই হচ্ছে ভেন্ট্রোমিডিয়াল পার্ট আর ওই হচ্ছে ডরসোল্যাটারাল পার্ট। তো ভেন্ট্রোমিডিয়াল পার্ট থেকে সোমাইটের যেই স্ট্রাকচারটার জন্ম হয় এটার নাম হচ্ছে স্ক্লেরোটম, আর ডরসোল্যাটারাল পার্ট থেকে সোমাইটটা যেই স্ট্রাকচারের জন্ম দেয় সেটার নাম হচ্ছে ডার্মোমায়োটম। এগুলা কি, এগুলো আমি বলবো, এখনো ব্যাখ্যা করিনি। সো জিজ্ঞেস না করে বরং when I'm done তখন জিজ্ঞেস করো যদি কোনো কোয়েরি থাকে। তাহলে কি বললাম, ভেন্ট্রোমিডিয়াল পার্ট থেকে ডেভেলপ করে স্ক্লেরোটম, আর ডরসোল্যাটারাল পার্ট থেকে ডেভেলপ করে ডার্মোমায়োটম। বুঝতেই পারছো, ডার্মোমায়োটম থেকে আসবে ডার্মাটম আর মায়োটম। আচ্ছা, এখন আমরা তাহলে দেখি একটা একটা করে কোনটা কি, কোনটার কাজ কি বা কোনটার পারপাসটা কি। ফার্স্টে আমরা ভেন্ট্রোল্যাটারাল পার্টের, ফার্স্ট আমরা ভেন্ট্রোমিডিয়াল পার্টের উপর মানে ইয়ে করি। আমি এখানে 3D ছবি দেখেছিলাম, এখান থেকে 2D ছবি দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবা। এই যে হচ্ছে এটা নটোকর্ড, আর পিছনে এই হচ্ছে নিউরাল টিউব। তো এখানে এই ছবিতে আমি জাস্ট ইয়েটা দেখেছি, ভেন্ট্রোমিডিয়াল পার্টটাই দেখিয়েছি, ডরসোল্যাটারাল পার্টটা ধরো এরকম করে উজ্জ্বল রেখেছি। বাট তোমরা অবশ্যই কল্পনা করতে পারছো যে এখানে আছে ডরসোল্যাটারাল পার্টটা। যাই হোক, আমরা শুধু ভেন্ট্রোমিডিয়াল পার্ট নিয়ে কিছু কথা বলি। এখান থেকে কি ফর্ম হয়, এখান থেকে ফর্ম হয় স্ক্লেরোটম। আচ্ছা, স্ক্লেরোটম জিনিসটা কি একটু সহজ বাংলায় বা সহজ ভাষায় বুঝিয়ে বলি। আমাদের অ্যাক্সিয়াল স্কেলেটন তোমরা দেখবে কি ইউনিটে ইউনিটে ভাগ হয়ে থাকে, যেমন রিবস, একটার পর একটা রিবস, সবগুলো দেখতে অনেকটা একই রকম। তো দেখে মনে হয় যেন যে এরা এরকম ইউনিটে ইউনিটে তৈরি হয়েছিল। তারপর অনেকগুলা, মনে করো ভার্টিব্রা যেমন অনেকগুলা, রিবস অনেকগুলা, প্রত্যেকটা রিবসেরই কিছু কমন স্ট্রাকচার আছে। সো এগুলো হচ্ছে এক একটা। তারপরে তোমার হচ্ছে তোমার এই অ্যাক্সিয়াল স্কেলেটনের যে আমি যদি বোনস বলি, মানে মোস্ট প্রমিনেন্টলি হচ্ছে রিবস এবং ভার্টিব্রা এর কথাই বলতে হয়। সো দেখো তুমি এখানে কিন্তু এক একটা ইউনিট ইউনিট করে অ্যারাইজ করছে। পুরো ভার্টিব্রাল কলাম কিন্তু একটা সিঙ্গেল বোন না। আমাদের লিম্বের বোনগুলো যেমন যেমন রেডিয়াস একটা সিঙ্গেল বোন, বাট ভার্টিব্রাগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিট মিলে একটা বড় ভার্টিব্রাল কলাম তৈরি করে। রিবসগুলো পুরোটা মিলে একটা থোরাসিক কেজ তৈরি করে। সো তোমার এক একটা ইউনিট এক একটা সোমাইট থেকে অ্যাপিয়ার করে, এবং প্রত্যেকটা সোমাইট থেকে মানে একটা নির্দিষ্ট সোমাইট থেকে যতটুকু মাসেল আসবে মানে ততটুকুকে বলা হয় ওই সোমাইটের মায়োটম। একটা নির্দিষ্ট সোমাইট থেকে যতটুকু স্কেলেটন আসবে বা বোন আসবে ততটুকু বলা হয় ওই সোমাইটের নির্দিষ্ট স্ক্লেরোটম। তাহলে স্ক্লেরোটম হচ্ছে যে তোমার দ্য বনি কম্পোনেন্ট অফ এ তোমার সোমাইট। ঠিক আছে, আমরা আমরা একটু এলাবোরেট করব পরে, বাট আপাতত জাস্ট এটাই মাথায় রাখো যে তোমার মানে মানে সোমাইটের যে ভেন্ট্রোমিডিয়াল পোরশন সেখান থেকে স্ক্লেরোটম ফর্ম হয়। এখন এই স্ক্লেরোটমটা কি করে একটু দেখো। প্রত্যেকটা সেগমেন্টে স্ক্লেরোটম বাই ইনফ্লুয়েন্স অফ দ্য নটোকর্ড দে স্টার্ট টু মাইগ্রেট মিডিয়ালি, এবং কিভাবে মাইগ্রেট করে একটু দেখো। আলাদা আলাদা করে একটা অংশ এনক্রোচ করতে চায় নিউরাল টিউবকে, আরেকটা অংশ এনক্রোচ করতে চায় নটোকর্ডকে। এটাই কিন্তু ওই ভেন্ট্রোমিডিয়াল পার্ট, এই পুরাটাই দুই পাশ থেকে। আমি আসলে সাইডটা মানে মানে এদের শেপটা একটু ডিস্টর্ট করে দেখিয়েছি অন পারপাস। তাহলে এখানে তো এরা সুন্দর ওদের স্ট্রাকচারে ছিল, বাট আস্তে আস্তে একটা সময় ওরা কি করে, দে স্টার্ট টু মাইগ্রেট টুয়ার্ড দ্য notochord and the neural crest, sorry, notochord and the neural tube by influence of the notochord. আচ্ছা আচ্ছা, তাইলে এখন দেখো
যেই অংশটা নটোকর্ডের দিকে এনক্রোচ করতে থাকে সেই অংশটা থেকে ভার্টিব্রাল আর্চ তৈরি হয়, ভার্টিব্রাল আর্চ। আর যে অংশটা নটোকর্ডকে এনক্রোচ করতে থাকে সে অংশ থেকে তৈরি হয় ভার্টিব্রাল বডি। আবার বলছি, যে অংশটা নিউরাল টিউবকে এনক্রোচ করা শুরু করে সে অংশটা থেকে আলটিমেটলি আর্চ অফ দ্য ভার্টিব্রা ফর্ম হয়। আচ্ছা, আমরা ভার্টিব্রাটা তো আমরা জানি। আচ্ছা, এই যে এই ছবিটা দেখো, এটা হচ্ছে মানে খুব ভালো হয়নি ছবিটা, যাই হোক, এই হচ্ছে ভার্টিব্রাল বডি, এই হচ্ছে তোমার এই পুরোটাকে বলা হয় আর্চ অফ দ্য ভার্টিব্রা। এই হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এই হচ্ছে স্পাইনাস প্রসেস, এই হচ্ছে তোমার যেই ইন্ট্রাভার্টিব্রাল যেই ফোরামেনটা ওইটা। ঠিক আছে, তাহলে এই যে আর্চ অফ দ্য ভার্টিব্রা এটা আসছে ফ্রম স্ক্লেরোটোম অ্যারাউন্ড দ্য নিউরাল টিউব, আর এই যে সেন্ট্রাম বা বডি আসছে এটা আসছে ফ্রম স্ক্লেরোটোম অ্যারাউন্ড দ্য নটোকর্ড। এবং তোমরা বুঝতে পারবা একটা জিনিস একটু চিন্তা করলে, যে যে অংশটা নিউরাল টিউবকে এনক্রোচ করে সে তো নিজে আর্চ হয়, এবং এই নিউরাল টিউবটা কিন্তু মাঝখানে ইট রিমেইনস অ্যাজ স্পাইনাল কর্ড। তোমরা হয়তো কোরিলেট করতে পারছো একটু, এটা কিন্তু স্পাইনাল কর্ড হিসেবে রয়ে যায়। ঠিক আছে, আর মাঝখানে যে অংশটা নটোকর্ডের চারপাশে এনক্রোচ করতে থাকে স্ক্লেরোটম, স্ক্লেরোটমের সেই পার্টটা থেকে তৈরি হয় ওই নির্দিষ্ট লেভেলে যে ভার্টিব্রা বা ভার্টিব্রাগুলা, ওই ভার্টিব্রার বডি। তাহলে এই পর্যন্ত আমি কি বললাম বুঝতে পারছো? স্ক্লেরোটোমটা থেকে কি অ্যারাইজ করে? আচ্ছা, এখানে আরো বলা আছে যে বিসাইডস ভার্টিব্রা দেয়ার উইল অলসো বি রিবস। তো বেসিক্যালি হচ্ছে তোমার অ্যাক্সিয়াল স্কেলেটনটা আর কি। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত যা বললাম স্ক্লেরোটম নিয়ে, কারো কোনো কোয়েরি আছে? কোনোটা বুঝতে পারোনি কেউ এমন কিছু? কোন? হ্যাঁ, ওই বাই দ্য ইনফ্লুয়েন্স অফ নটোকর্ড একটা কথা বলছেন, ওই কথাটা বুঝি নাকি। আচ্ছা, এটা কিছু না, এটা হচ্ছে তোমার মানে নটোকর্ডের কাজ হচ্ছে যতটা না নিজে কোনো কিছুতে পরিণত হওয়া, বরং তার চেয়ে তার কাজ হচ্ছে কলকাঠি নাড়ানো। এখান থেকে অনেক রকম কেমিক্যাল রেগুলেটর বের হয়, যেগুলা তোমরা ল্যাংম্যানে অনেকগুলো টপিক দেখবা যে আমরা অ্যাভয়েড করি। ওই হোম বক্স, ঠিক আছে, হক্স, তারপরে হচ্ছে তোমার সনিক হেজ হগ, অনেক হাবিজাবি জিনিস, এগুলো হচ্ছে ইনডিউসার। এই জিনিসগুলোকে বলা হয় কেমিক্যাল ইনডিউসার। কেমিক্যাল ইনডিউসার মানে হচ্ছে যারা নানা রকম কেমিক্যাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে একটা টিস্যুর কোনো রকম চেঞ্জ নির্দেশ করে। তো নটোকর্ড হচ্ছে আমাদের বডির অনেক প্রমিনেন্ট একটা কেমিক্যাল ইনডিউসার। নটোকর্ডের আশেপাশে যে জিনিসগুলো থাকে ওদের উপর নটোকর্ড তার প্রভাব খাটায়, তাদের থেকে নানা রকম জিনিসে কনভার্ট করতে সাহায্য করে, বা তাদের নানা রকম ফেট নির্ধারণ করে দেয়। কি বললাম? নটোকর্ড কিছু কেমিক্যাল রিলিজ করে অন দ্য ভেন্ট্রোমিডিয়াল পোর্শন, এবং কেমিক্যাল রিলিজ করলে ভেন্ট্রোমিডিয়াল পোর্শনের সেলগুলা স্টার্ট টু মাইগ্রেট মিডিয়ালি, এবং যখন মাইগ্রেট করা শুরু করে তখন কিছু অংশ এনক্রোচ করে নিউরাল টিউবকে, যেখান থেকে ভার্টিব্রাল আর্চ তৈরি হয়, আর যে অংশটা নটোকর্ডকে এনক্রোচ করতে থাকে সেখান থেকে তৈরি হয় ভার্টিব্রাল বডি অথবা সেন্ট্রাম। এখন বুঝতে পারছো? জি ভাই, ওকে, থ্যাংক ইউ। আর কারো কোয়েরি আছে এ পর্যন্ত? ওকে, ঠিক আছে, মুভিং অন। এখন আসি আমরা ডরসোলেটারাল পার্ট থেকে। আজকের ক্লাসটা আমি আবার বলছি, আজকের ক্লাসটা রিটেনের জন্য যতটা না ইম্পর্টেন্ট তার থেকে তোমাদের রেসিডুয়াল নলেজের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে যে কিছু বেসিক, এগুলো তোমাদের জেনারেল এমব্রায়োলজিতে, সরি, জেনারেল অ্যানাটমিতে এবং হিস্টোলজিতে কাজে লাগবে, এবং অ্যাজ এ হোল অ্যানাটমি বোঝার জন্য আমরা কয়েকদিন পরে হেড নেকের ডেভেলপমেন্ট পড়বো, সেটা বোঝার জন্য তখন লাগবে ভালো করে। তাহলে আমরা ভেন্ট্রোমিডিয়াল পার্ট নিয়ে উই আর ডান উইথ দ্য ভেন্ট্রোমিডিয়াল পার্ট। তো তাহলে আমরা এখন ডরসোল্যাটারাল পার্ট নিয়ে তাহলে একটু বলি। এখানে একই, এখানে আমি এই ভেন্ট্রোমিডিয়াল পার্টটাকে হাইড করে দিয়েছি, আশা করি সবাই পিকচার করতে পারছো জিনিসটা। ডরসোল্যাটারাল পার্ট থেকে কি ডেভেলপ করে যদি এক কথায় বলতে হয় সেটা হচ্ছে ডার্মোমায়োটম। ডার্মোমায়োটম, আচ্ছা, কোন কোন জায়গায় ডার্মাটোমায়োটম, বা কোন কোন জায়গাটাকে ডার্মাটোমায়োটোমও বলে, কোথাও কোথাও এটাকে ডার্মোমায়োটোমও বলে, একই জিনিস। তো ঠিক আছে, আমরা তাহলে যাই, তাহলে একটু দেখি। দেখো,
আমি এখানে দুইটা কালার আলাদা করে দিয়েছি যেন তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। ডার্মাটোমায়োটোম। আচ্ছা, দেখো তুমি ডার্মাটোমায়োটোমটা মানে আমি ফার্স্টে অ্যাজ এ হোল দেখিয়েছি যে তোমার এই যে ডর্সোল্যাটারাল পার্টের এই দুই কোণায় যে সেলগুলো থাকে, এই কোণা আর এই কোণা, এই সেলগুলো হচ্ছে মায়োটোমের জন্ম দেয়। আর মাঝখানে এই দুই রিজনের মাঝখানে যে সেলগুলো থাকে, দে গিভ রাইজ টু দা ডার্মাটোম। এই ছবিটা থেকে তোমরা বুঝতে পারছো আশা করি। এই কালারের সাথে যে গাঢ় নীল কালার, সে হচ্ছে ডার্মাটোমের জন্ম দিচ্ছে, আর হালকা নীলটা আমি বলেছি মায়োটোম। বইয়ে তোমরা আরেকটু কেতাবি ভাষা পাবা, ওগুলা একদম মাথায় না রাখলেও চলবে। জাস্ট এই ছবিটা মাথায় রাখো যে তোমার এই কোণা আর এই কোণা, আবার এই কোণা এবং এই কোণা, এই কর্নারটাকে বলা হচ্ছে তোমার, আচ্ছা থাক আমি এত এলাবোরেট না করি, তোমাদের পরে কনফিউশন হয়ে যাবে। এই কর্নারকে বইয়ে বলেছে ডরসো মিডিয়াল কর্নার, আর এই কর্নারকে বইয়ে বলেছে ভেন্ট্রো ল্যাটারাল কর্নার। সবাই বুঝতে পারতেছো আশা করি কেন বলা হচ্ছে, বাট তোমরা ওই এই এগুলা মনে রাখতে চাইলে আবার ওইটা ভুলে যাইতে পারো যে কোন অংশ থেকে ডার্মাটোমায়োটম আর কোন অংশ থেকে স্ক্লেরোটম। জাস্ট এটাই খেয়াল রাখো যে ভেন্ট্রোমিডিয়াল থেকে ভেন্ট্রোমিডিয়াল থেকে স্ক্লেরোটম, আর হচ্ছে তোমার ডর্সোল্যাটারাল থেকে কি হলো সরি আচ্ছা, আর ডর্সোল্যাটারাল থেকে হচ্ছে তোমার ডার্মাটোমায়োটম। আমার কথা শুনতে পাচ্ছে সবাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। একটা সেকেন্ড। একটু আমার পিসিটা হঠাৎ করে স্লো হয়ে গেছে, একটা সেকেন্ড একটু আমি আসতেছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম যে হচ্ছে তোমার মানে এত কিছু খেয়াল রাখার দরকার নেই, ছবিতে জাস্ট খেয়াল রাখো যে কোন কর্নার থেকে হচ্ছে তোমার মায়োটমটা অ্যারাইজ করতেছে আর মাঝখান থেকে ডার্মাটোমটা অ্যারাইজ করতেছে। ওকে, তাহলে হবে আমি আশা করি। এখন তাহলে আমরা শুরুতে জাস্ট ডার্মাটোমটা নিয়ে একটু বলি। আমরা শুরুতে যে কথাটা বলেছিলাম যে স্ক্লেরোটোমের সময় আমরা একটা কথা বলেছিলাম যে একটা সোমাইটের স্ক্লেরোটোম একটা নির্দিষ্ট সেগমেন্ট অফ ভার্টিব্রাল কলাম অথবা একটা নির্দিষ্ট সেগমেন্ট অফ রিব কেজের জন্ম দেয়। ঠিক একইভাবে একটা নির্দিষ্ট সোমাইট থেকে আসা ডার্মাটোম একটা নির্দিষ্ট সেগমেন্ট অফ স্কিনের ডার্মিস তৈরি করে। দেখো কোনো একটা তোমার কোনো একটা নির্দিষ্ট সোমাইট যতটুকু মানে স্কিনের যতটুকু অংশের জন্য ডার্মিস তৈরি করে দিচ্ছে, অতটুকু অংশকে বলা হচ্ছে ওই সোমাইটের ডার্মাটোম। অথবা এমন ভাবে তোমরা চিন্তা করতে পারো যে স্ক্লেরোটোম যদি হয় মানে বনি কম্পোনেন্ট অফ এ পার্টিকুলার সোমাইট, ডার্মাটোম হচ্ছে দ্য ডার্মাল কম্পোনেন্ট অফ এ পার্টিকুলার সোমাইট। এই ডার্মাল মানে আসলে স্কিন না, এই ডার্মাল মানে হচ্ছে তোমার ডার্মিস অফ দ্য স্কিন। ঠিক আছে, তাহলে ডার্মাটোম থেকে দেখো আমি দেখিয়েছি ব্যাকের দিকে চলে যাচ্ছে আবার বডি ওয়ালের দিকে চলে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো যে ডার্মাটোম থেকে তাহলে কি অ্যারাইজ করছে ডার্মিস অফ দ্য স্কিন অফ দ্য ব্যাক এন্ড দ্য বডি ওয়াল। অবশ্যই ওই সোমাইটটা যতটুকু অংশের জন্য শুধু সেই অংশেরই ডার্মিস অফ দ্য স্কিন অ্যারাইজ করতেছে। কোন কোন জায়গার স্কিন? ব্যাকের এবং অ্যালং দ্য বডি ওয়াল। বডি ওয়াল বলতে আমরা চেস্ট ওয়াল বা থোরাসিক ওয়ালকে ইন্ডিকেট করে থাকি। তাহলে আমি কি বললাম এতক্ষণ পর্যন্ত? স্ক্লেরোটোম থেকে কি অ্যারাইজ করছিল? ভার্টিব্রা এবং রিবস। আর স্ক্লেরোটোমের পর ডার্মাটোমায়োটোমের যে ডার্মাটোম অংশ সেখান থেকে অ্যারাইজ করছে ডার্মিস অফ দ্য স্কিন। ওকে, ডার্মিস অফ দ্য স্কিন। আচ্ছা, এই ডার্মিস অফ দ্য স্কিন কিন্তু শুধু ব্যাক এন্ড বডি ওয়াল, নট দ্য হোল বডি। লিম্বের ডার্মিস কিন্তু ওটা ল্যাটারাল প্লেট থেকে আসবে, ওটা আমাদের কনসার্ন না এখানে, খেয়াল রাখবা অনলি দ্য ব্যাক এন্ড দ্য বডি ওয়াল। ঠিক আছে, আচ্ছা এখন আসি মায়োটোম।
মায়োটম থেকে কি আসছে দেখো, মাসেল অফ দ্য ব্যাক, মাসেল অফ দ্য বডি ওয়াল অ্যান্ড সাম লিম্ব মাসেল। এটা কোত্থেকে আসছে? ডিরেক্টলি, ডিরেক্টলি। তাহলে প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্মের এক একটা সেগমেন্ট হচ্ছে সোমাইট, এবং সোমাইটের যে মায়োটম, এই মায়োটম থেকে ডিরেক্ট আসছে তোমার মাসেলস অফ দ্য ব্যাক, মাসেলস অফ দ্য বডি ওয়াল অ্যান্ড সাম লিম্ব মাসেলস। আবার দেখো, সেলস ফ্রম মায়োটম অলসো মাইগ্রেট টু ল্যাটারাল প্লেট মেসোডার্ম অ্যান্ড গিভ রাইজ টু মোস্ট লিম্ব মাসেলস। এটা হচ্ছে, তোমরা যদি শুরুর কথাটা খেয়াল থাকে, আমি বলছিলাম যে প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে যারা ডিরেক্টলি অ্যারেস্ট করে তারা তো হইলই, কিছু মাসেল আছে যে তোমার, সরি, মানে প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে সোমাইট মানে আসে। তো এই সোমাইটের যে মায়োটম কম্পোনেন্ট, এই মায়োটমের কম্পোনেন্টেরই প্রত্যেকটা সেগমেন্ট থেকে কিছু কিছু পরিমাণ, মানে মানে তোমার কি বলবো, মানে সেল, কিছু পরিমাণ সেল মাইগ্রেট করে কোথায়? ল্যাটারাল প্লেট মেসোডার্মের সোমাটোপ্লুরিক লেয়ারে। দেন সেখান থেকে তারা হচ্ছে লিম্ব মাসেলের জন্ম দেয়। তো এখানে বেসিক্যালি এই কথাটাই বলা হয়েছে যে তোমার প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্মের যে মায়োটম, এই মায়োটম থেকে প্রত্যেক সেগমেন্ট থেকেই কিছু সেল মাইগ্রেট করে চলে যায় ল্যাটারাল প্লেট মেসোডার্মে, এবং যে সেলগুলো মাইগ্রেট করে গেল ওদের থেকে লিম্ব মাসেলের তৈরি হয়। আলটিমেটলি আমরা কি দেখলাম? মাসেলস অফ দ্য ব্যাক, মাসেলস অফ দ্য বডি ওয়াল, সাম লিম্ব মাসেলস এবং রেস্ট অফ দ্য লিম্ব মাসেলস, মানে পুরো বডির যত স্কেলেটাল মাসেল আছে সবাই কিন্তু আলটিমেটলি এই মায়োটম থেকে তৈরি হয়। সবাই যারা ডিরেক্টলি মানে মায়োটম থেকে অ্যারেস্ট করে তারা হচ্ছে যে এরা এরা আর যারা ইনডিরেক্টলি মায়োটম থেকে ফার্স্টে ল্যাটারাল প্লেট মেসোডার্মে চলে যায় তাদের থেকে হচ্ছে যে মোস্ট অফ দ্য লিম্ব মাসেলস তৈরি হয়। সো এই পর্যন্ত আমি কি কি বললাম সবাই বুঝতে পারছো? কারো কোনো কোয়েরি আছে এই পর্যন্ত? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা সোমাইট থেকে যে সেগমেন্টগুলো আসে এগুলা সামারাইজ করে ফেলি। তাহলে এখন ভেন্ট্রোমিডিয়াল পার্ট থেকে কি আসে? স্ক্লেরোটম, টেন্ডন, কার্টিলেজ, বোন, মানে বোনি কম্পোনেন্ট অফ ইচ সোমাইট। এখান থেকে কি কি আসে আমরা দেখলাম। ভার্টিব্রা আসে, আসে হচ্ছে আমার রিবস, স্টারনামটাকে আসে কিনা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, এটা একটু ইয়ে রাখো, এটা আসলে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না। স্টারনামটা কি এখান থেকে আসে না হচ্ছে, মনে হয় এখান থেকেই আসে, সোমাইট থেকে আসে, মানে মানে প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম থেকে আসে। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আবার ভার্টিব্রার মধ্যে আমরা কি পড়েছিলাম? অ্যারাউন্ড দ্য নিউরাল টিউব হচ্ছে ভার্টিব্রাল আর্চ, আর অ্যারাউন্ড দ্য নটোকর্ড কি আসছিল? ভার্টিব্রাল বডি। ওকে, ডার্মাটম থেকে কি আসতেছিল? ডার্মিস। আচ্ছা, মানে ডর্সোল্যাটারাল পার্ট থেকে ডার্মাটম আর মায়োটম। এর মধ্যে ডার্মিস থেকে আসতেছিল কি? ডার্মিস অফ দ্য ব্যাক অ্যান্ড বডি ওয়াল। আবার মায়োটম থেকে আসতেছিল সেগমেন্টাল মাসেল। এটা কি কি ছিল? যারা ডিরেক্টলি আসতেছিল তারা হচ্ছে ব্যাক, বডি ওয়াল, আর যারা হচ্ছে ইনডিরেক্টলি আসতেছিল ভায়া মাইগ্রেশন টু ল্যাটারাল প্লেট মেসোডার্ম, সেখান থেকে আসতেছিল কি? তোমার লিম্ব মাসেল, লিম্ব। সো এই ছবিটা সবাই একটু ভালো করে খেয়াল করো, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। এই ছবিটাতে অ্যাজ এ হোল সামারাইজ করা আছে যে প্রত্যেকটা সেগমেন্টের, প্রত্যেকটা সোমাইটের ডেরিভেটিভটা কি। সবাই বুঝতে পারছো এই পর্যন্ত ক্লিয়ারলি সোমাইটের ডেরিভেটিভগুলা? কোনো কোয়েরি আছে কারো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমি হচ্ছে এরপরে যাচ্ছি, সোমাইটস অ্যান্ড সোমাইটোমিয়ার্স অ্যান্ড দেয়ার নাম্বারস উইচ ওয়াজ প্রমিসড এট ফার্স্ট, যে আমি এগুলো বলবো। যাই হোক, একদম হেড রিজিয়নে 4টা সোমাইট থাকে, ওদেরকে বলা হয় অক্সিপিটাল সোমাইট, এবং ওদেরকে স্পেশালি একটা নাম দেওয়া হয় সোমাইটোমিয়ার। এরপর 8টা সার্ভাইকাল, 12টা থোরাসিক, 5টা লাম্বার, 5টা স্যাক্রাল, 8 থেকে 10টা কক্সিজিয়াল। খুব ভালো করে এটা নোট ডাউন করে নাও। তাহলে আমাদের হচ্ছে যে অক্সিপিটাল হচ্ছে 4টা,
সার্ভাইকাল হচ্ছে আমাদের 8টা, থোরাসিক হচ্ছে আমাদের 12টা, লাম্বার হচ্ছে আমাদের 5টা, স্যাক্রাল 5টা, আর কক্সিজিয়াল হচ্ছে 8 থেকে 10টা। টোটাল সংখ্যাটা যোগ করলে 42 থেকে 44 হবে। এর মধ্যে তোমরা ইজিলি মনে রাখতে পারবা কিভাবে, সবচেয়ে শুরুরটা সবচেয়ে শেষেরটা তোমরা যদি বাদ দাও, আমাদের সার্ভাইকাল নার্ভ আছে 8টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা, স্যাক্রাল 5টা, ঠিক আছে? এভাবে তোমরা খেয়াল রাখবা। আর শুরুর 4 আর লাস্টে 8 থেকে 10 এটা একটু অন্যভাবে খেয়াল রাখবা আর কি। আর সার্ভাইকাল 8টা থাকলেও সার্ভাইকাল ভার্টিব্রা আছে 7টা, আর বাকি সব ক্ষেত্রে ভার্টিব্রার সংখ্যা করেসপন্ড করে। যাক, ওই ভার্টিব্রা সংখ্যাতে মনে না রেখে বরং তোমরা হচ্ছে যে নাম্বার অফ স্পাইনাল সেগমেন্ট অথবা নাম্বার অফ স্পাইনাল নার্ভ এটা দিয়ে মনে রাখো আর কি, ঠিক আছে? তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো, এটাও আমি বলে দিয়েছি অলরেডি, অন দ্য 20th ডে, মানে 20th ডে অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, দ্য ফার্স্ট পেয়ার অফ সোমাইটস অ্যাপিয়ার, ঠিক আছে? দেন অন 3 pairs each day until end of 5th week, 35 days. So roughly এখানে 15 দিন, তো প্রতিদিনে 3, 15, 45টা করে অ্যাপিয়ার করে। তো যাই হোক, আমাদের টোটাল সোমাইট হচ্ছে 42 থেকে 44 পেয়ার, এবং সংখ্যাটা আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে এখানে মানে ইম্পর্টেন্ট ইনফো কি, ওরা ফার্স্ট অ্যাপিয়ার করে 20th ডেতে, এবং ওদের অ্যাপিয়ারেন্সটা কেমন হয়, ওদের অ্যাপিয়ারেন্সটা হয় ক্রেনিও কর্ডালি, ঠিক আছে? ক্রেনিও কর্ডালি, অর্থাৎ সবার আগে অক্সিপিটাল অ্যাপিয়ার করে, তারপরে এগুলা মানে আস্তে আস্তে সিরিয়ালি আর কি উপর থেকে মানে নিচ পর্যন্ত ডেভেলপ করা শুরু করে। ওকে, তো এখন এইটা হচ্ছে ল্যাংম্যানের চার্ট। এটা জাস্ট একটু দেখে নিও যে কবে কততম দিনে অ্যাপিয়ার করা শুরু করে, কততম দিন পর্যন্ত অ্যাপিয়ার করে আর কি অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? এখানে জাস্ট 35টা পর্যন্ত দেখানো হয়েছে। সম্ভবত কি আমার ল্যাংম্যানের স্ক্রিনশট নিতে কি কম হয়ে গেল কিনা জানি না, পরে আরো আছে কিনা একটু দেখে নিতে হবে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? মানে সোমাইট নিয়ে মানে আলোচনা মোটামুটি শেষ আর কি, সোমাইট নিয়ে আলোচনা শেষ। সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট টার্মের সাথে পরিচিত হব, যে টার্মটা তোমরা অনেকেই জানো, বাট হয়তো ক্লিয়ার কাট মিনিংটা জানা নেই। এই টার্মটা হচ্ছে মিজেনকাইম, ঠিক আছে? মিজেনকাইমটাকে এক কথায় তোমরা যদি বলো যে ভাইয়া মিজেনকাইম কি, এটা হচ্ছে এক কথা যদি বলি, এটা হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। মিজেনকাইম হচ্ছে এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু, এবং তোমার মিজেনকাইমের নাম কেন মিজেনকাইম দেওয়া হয়েছে, মানে এটাকে আলাদা করে নামকরণ করার উদ্দেশ্যটা কি, এটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। আগে এই সংজ্ঞাটা একটু দেখে নাও। এটা হচ্ছে, ঠিক সংজ্ঞা না, এটা জাস্ট একটা বর্ণনা। লুজলি অর্গানাইজড গ্রুপস অফ সেলস দ্যাট গিভ রাইজ টু কানেকটিভ টিস্যু ইন দ্য এমব্রায়ো, ঠিক আছে? লুজলি অর্গানাইজড গ্রুপস অফ সেলস দ্যাট গিভ রাইজ টু কানেকটিভ টিস্যু ইন দ্য এমব্রায়ো। আর এখানে একটা আমি পোস্ট স্ক্রিপ্ট লিখেছি যে দে আর মোস্টলি ডিরাইভ ফ্রম মিজোডার্ম বাট নট অলওয়েজ, ঠিক আছে? সো আমরা মানে মানে মেজোডার্ম থেকে মিজেনকাইমের পার্থক্যটা হচ্ছে এখানেই। একটু চিন্তা করো, তোমার আমি কি বলছি, যে মেজেনকাইমটা হচ্ছে those tissues which ultimately give rise to connective tissue in the embryo, বাট তারা কিন্তু মোস্টলি মানে মেজোডার্ম থেকে আসছে, বাট তাদের আরো কিছু সোর্স আছে, নট এক্সক্লুসিভ। সো মেজোডার্ম থেকে মিজেনকাইমকে আলাদা করে বলার উদ্দেশ্যটা এটাই যে আমরা যদি মেজোডার্ম বলি, মানে আমরা যদি বলি যে মেজোডার্ম থেকে কানেকটিভ টিস্যু আসছে এমব্রায়োতে, দ্যাট উইল নট বি অ্যান এক্সক্লুসিভ টার্ম, দ্যাট উইল বি নিয়ার টু কারেক্ট বাট নট 100% কারেক্ট। সবাই শুনতে পারছো আমাকে? আমার কথা মানে বোঝা যাচ্ছে? জি ভাইয়া। জি জি ভাইয়া। ঠিক ভাইয়া। আছে, হ্যাঁ ঠিক আছে। আমার এখানে একটু দেখাচ্ছিল যে নেটটা আনস্টেবল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিন্তু
মানে যেহেতু মেসোডার্ম ইজ নট এক্সক্লুসিভ ফর গিভিং রাইজ টু কানেকটিভ টিস্যু অল ওভার, এজন্য আরেকটা স্পেশাল টার্ম ইউজ করা হয়, অথবা এমন ভাবে বলা যায় যে হ্যাঁ, মেসোডার্ম থেকে যত টিস্যু জন্মায় তাদের সবাই কানেকটিভ টিস্যু, বাট এমব্রায়োর সমস্ত কানেকটিভ টিস্যু যে মেসোডার্ম থেকে আসছে এমনটা না, আরো কিছু সোর্স থেকে আসছে। এজন্য যতগুলো সোর্স থেকে এমব্রায়োতে কানেকটিভ টিস্যুর প্রিকারসর সেল ডেভেলপ করে, ওদের সবাইকে একটা কমন আমব্রেলা টার্মের আন্ডারে ডিফাইন করার জন্য মেসেনকাইম কথাটা ইউজ করা হয়। তাহলে এই হচ্ছে একটা আমব্রেলা অফ মেসেনকাইম। এর মধ্যে তোমার মেসোডার্মটা জাস্ট একটা সিঙ্গেল কম্পোনেন্ট, এখানে আরো অনেকে আছে আর কি, মানে মেসোডার্ম একলা কন্ট্রিবিউট করে না কানেকটিভ টিস্যু তৈরিতে, আরো কিছু সেল কন্ট্রিবিউট করে। তো মেসেনকাইম আর মেসোডার্ম এর মধ্যে ফারাকটা বুঝতে পারছো সবাই? মেসোডার্ম হচ্ছে একটা জার্ম লেয়ার অফ দ্য ফিটাস, ইট মেইনলি গিভস রাইজ টু কানেকটিভ টিস্যু, কিন্তু মেসোডার্ম ইজ নট দ্য অনলি পার্সন, মানে অনলি থিং দ্যাট গিভ রাইজ টু কানেকটিভ টিস্যু। আরো কিছু জিনিস আছে যারা কানেকটিভ টিস্যুর জন্ম দেয় আলটিমেটলি। যারা কানেকটিভ টিস্যুর জন্ম দেয় ইনক্লুডিং মেসোডার্ম, এদের সবাইকে বলা হয় একসাথে মেসেনকাইম, হুইচ ইজ নাথিং বাট এমব্রায়োনাল কানেকটিভ টিস্যু। তাহলে মেসোডার্ম আর মেসেনকাইমের মাঝে ফারাকটা আশা করি বুঝতে পারছো, প্রবলেম হবে না আর। এখন আমি যে বললাম যে মেসেনকাইম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জার্ম লেয়ারের ডেরিভেটিভ এসে কন্ট্রিবিউট করে মানে 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 মেসেনকাইমটা একটা সিঙ্গেল এন্টিটি না, এক এক জায়গা থেকে আগত মেসেনকাইম থাকে। যেমন আমাদের অ্যারাউন্ড দ্য ভার্টিব্রা যে মেসেনকাইম থাকে তার এক ধরনের সোর্স, অ্যারাউন্ড দ্য হেড এন্ড নেক যে মেসেনকাইম থাকে তার এক ধরনের সোর্স, অ্যারাউন্ড দ্য লিম্বস যে মেসেনকাইম থাকে তার এক ধরনের সোর্স। তাহলে অ্যারাউন্ড দ্য ভার্টিব্রা যে মেসেনকাইম থাকে, আমি সোর্সটা পরে বলি, আগে বলি অ্যারাউন্ড দ্য ভার্টিব্রা যে মেসেনকাইম থাকে সেখান থেকে তো ভার্টিব্রার চারপাশে কানেকটিভ টিস্যু তৈরি হবে, তাই না? দে উইল গিভ রাইজ টু কি কি? ভার্টিব্রা, প্যারাভার্টিব্রাল মাসেল, এবং সেই রিজনে আর বাকি যত তোমার কানেকটিভ টিস্যু আছে সেগুলা। অ্যারাউন্ড দ্য হেড এন্ড নেক যেই মেসেনকাইমটা আছে, সেই মেসেনকাইমটা কিন্তু ওই অংশের যত বোনস আছে, আমাদের ক্রেনিয়ামের যে বোনসটা আছে, ওখানে যে মাসেল আছে, এবং অল দ্য কানেক্টিভ টিস্যু জন্ম দিবে। আর অ্যারাউন্ড দ্য লিম্বসও একই, ওইখানে যে মেসেনকাইমটা আছে সে ওই জায়গার যে মাসেল, বোনস, ভেসেল, লিগামেন্ট ইত্যাদির জন্ম দিবে। ঠিক আছে? তো কোন জায়গার মেসেনকাইম কোথা থেকে আসছে, মানে অ্যারাউন্ড দ্য ভার্টিব্রার মেসেনকাইমটা কোন জার্ম লেয়ার থেকে কানেক্টিভ টিস্যু পাইছে, এটার মেসেনকাইমটা কোথা থেকে পাইছে আমরা সেটাই তাহলে এখন বলবো। দেখো একটু, সোর্স অফ মেসেনকাইম ইন ভার্টিব্রাল কলাম, ইন হেড নেক রিজিয়ন, ইন লিম্বস, ইন বডি ওয়াল এন্ড ব্যাক। একটু খেয়াল করো, সোর্স অফ মেসেনকাইম ইন ভার্টিব্রাল কলাম, মানে ভার্টিব্রাল কলামটা কোথা থেকে আসছে? ফ্রম স্ক্লেরোটম অফ লোয়ার সোমাইটস। আমি এখানে জাস্ট ভার্টিব্রাল কলাম বলতে জাস্ট দ্য বোনি পার্টের উপর ফোকাস করছি। তাহলে দ্য বোনি ভার্টিব্রাল কলামের মেসেনকাইম কোথা থেকে আসছে? প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম এর যে সেগমেন্ট, যাকে আমরা সোমাইট বলি, এর মধ্যে যেগুলো লোয়ার সোমাইট, অর্থাৎ ফ্রম সার্ভাইকাল টু দ্য কক্সিজিয়াল সোমাইট, এগুলা থেকে আসছে। এবং সোমাইট বললেই হবে না, সোমাইটের কোন পার্টটা? সোমাইটের যে ভেন্ট্রোমিডিয়াল পার্ট অর্থাৎ স্ক্লেরোটম, সেখান থেকে আসছে ভার্টিব্রাল কলামের মেসেনকাইম। দেন সেই মেসেনকাইমটা এসে আলটিমেটলি ভার্টিব্রাল কলামের জন্ম দিছে। আচ্ছা, আমরা হেড নেক একটু পরে আসি, আগে বডি ওয়াল এন্ড ব্যাকে আসি। ফার্স্টে 1 নাম্বার বললাম ভার্টিব্রাল কলাম, 2 নম্বরে বলবো বডি ওয়াল এন্ড ব্যাক। কোত্থেকে আসছে? ফ্রম ডার্মোমায়োটম। এটাও কিন্তু আমরা একটু আগে দেখিয়েছি যে তোমার বডি ওয়াল এন্ড ব্যাকে কি আছে, ইন মানে এমন কানেকটিভ টিস্যু। বডি ওয়ালে আছে ফার্স্টে স্কিনের যে এপিডার্মিস, সেটা তো আর কানেকটিভ টিস্যু না, সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। সো ডার্মিস, আর ডার্মিসের নিচে আছে তোমার মাসেল এবং তোমার ব্লাড ভেসেল, এবং তোমার আরো কিছু আছে জিনিসপত্র, যাই হোক। তো
ডার্মিসটা আছে তোমার, আসছে হচ্ছে তোমার কোথা থেকে, ডার্মাটোম থেকে। আর মাসেলটা আসছে কোথা থেকে তোমার, মায়োটোম থেকে। ওকে, তো এই ডার্মাটোম আর মায়োটোম মিলে হচ্ছে ডার্মোমায়োটোম। তাহলে এই যে তোমার ডার্মোমায়োটোম থেকে, ডার্মোমায়োটোমটা কিসের অংশ, এটা হচ্ছে সোমাইটের অংশ। আর সোমাইট আবার কিসের অংশ, প্যাম মানে প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্মের অংশ। তাহলে এটাও প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্মের যেই সোমাইট আছে সেই সোমাইট থেকে কিন্তু এটা আসছে, এই অংশের যে মিজেনকাইম সেটা। এখন লিমসের কথা বলি। লিমসের মেসেনকাইম কোত্থেকে আসছে, ফ্রম সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। দেখো ল্যাটারাল প্লেট মেসোডার্ম এর সোমাটোপ্লুরিক লেয়ার, সোমাটোপ্লুরিক লেয়ারটাতে আবার তোমার কিছু মাস্কুলার কম্পোনেন্ট আছে, কিছু বনি কম্পোনেন্ট আছে। বনি কম্পোনেন্টটা তো ডিরেক্টলি ওখান থেকে অ্যারাইজ করছে, এটা লিম্বের যে বোনসগুলো সেটার জন্ম দিছে। আর মাস্কুলার কম্পোনেন্টটা কিন্তু এটা ল্যাটারাল প্লেট মেসোডার্মে ছিল না, এটা মাইগ্রেট করে আসছে ফ্রম দ্য প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম, মাইগ্রেটেড ফ্রম দ্য প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম। তবে অ্যাজ এ হোল আমরা বলতে পারি যে লিম্ব রিজিয়নের যে মেসেনকাইম সেটা এই সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকেই আসছে। এখন আসি হেড নেক রিজিয়ন। হেড নেক রিজিয়নটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং বা মোস্ট ইম্পর্টেন্ট। এটা কোথা থেকে আসছে দেখো, ভার্টিবল কলামে যেমন আমরা বলছিলাম যে স্ক্লেরোটোম অফ লোয়ার সোমাইট, এখানে হচ্ছে স্ক্লেরোটোম অফ আপার সোমাইট অথবা স্ক্লেরোটোম অফ সোমাইটোমিয়ার অথবা স্ক্লেরোটোম অফ অক্সিপিটাল সোমাইটস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফার্স্ট সোর্স, বাট ইট ইজ নট দ্য অনলি সোর্স। সেকেন্ড সোর্স আসছে কোত্থেকে, নিউরাল ক্রেস্ট সেল থেকে। এবং এটাই বেশি ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট না মানে এটা একটু এক্সেপশনাল এই জন্য যে আমরা এছাড়া বাকি যা পড়ছি সময় মানে মেসেনকাইমের ডেরিভেটিভ তারা সবাই আসছে সামহাও মেসোডার্ম থেকে। শুধুমাত্র হেড নেক রিজিয়নের একটা সিঙ্গেল কন্ট্রিবিউশন আসছে ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেল, এবং নিউরাল ক্রেস্ট সেল হচ্ছে পার্ট অফ দ্য এক্টোডার্ম। দেখো এই হচ্ছে তোমার সারফেস এক্টোডার্ম, তার সামনে এই হচ্ছে নিউরো এক্টোডার্ম, আর নিউরো এক্টোডার্মের দুই পাশে নিউরাল ক্রেস্ট সেল। এরা সবাই হচ্ছে এক্টোডার্মের ডেরিভেটিভ। সো আমার হেড নেক রিজিয়নের মেসেনকাইমটা কিন্তু প্যারা অ্যাক্সিয়াল মেসোডার্ম এবং নিউরাল ক্রেস্ট সেল দুই জায়গা থেকে আসছে। সো এই ছবিটা সবাই কি বুঝতে পারছো? কারো কোনো কোয়েরি আছে এই ছবিতে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট ছবি, এটা কোনো কোয়েরি ভাইয়া, থাকলে। হ্যাঁ হ্যাঁ ভাই। লিমসের বনি পার্টটা কোথেকে এসেছে? লিমসের বনি পার্টটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার মানে এটা আমরা যখন লিমসের ডেভেলপমেন্ট পড়বো তখন আমরা দেখবো যে হচ্ছে তোমার এটা মানে তোমরা যদি এক কথায় মানে যদি বলতে বলে ল্যাটারাল প্লেট মেজোরাম থেকে আসছে, তবে এখানে আরো কিছু জিনিস কাজ করে। তোমরা যারা সেকেন্ড ইয়ার আছো তারা মনে হয় একটা ওয়ার্ড শুনেছো, অ্যাপিকাল এক্টোডার্মাল রিজ। এই অ্যাপিকাল এক্টোডার্মাল রিজের ইনফ্লুয়েন্সে আন্ডারলাইং যে ল্যাটারাল প্লেট মেসোডার্ম মানে ইট মানে গিভ রাইজ টু বোনস অ্যান্ড মাসলস অ্যান্ড আস্তে আস্তে লিমটা এলঙ্গেট করে হাত পা তৈরি হয়। এটা আমি পরের ক্লাসে আরো ভালো করে বলবো যখন আমি অ্যাপেন্ডিকুলার স্কেলেটন পড়াবো। তবে অ্যাজ এ হোল তুমি যদি বলো যে ল্যাটারাল পেট মেজোরাম থেকে আসছে লিমসের বোনটা, তাহলেই হবে ভাই। ওকে, জি ভাইয়া, হ্যাঁ। থ্যাংক ইউ। আর কোনো কোয়েরি আছে কারো? আচ্ছা ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, অল দিস সোর্সেস থেকে কি আসে, মেসেনকাইম আসে। একটু খেয়াল রাখবা তোমরা যে মেসেনকাইম হচ্ছে একটা অনেকটা স্টেম সেল লাইক স্টেম সেল। স্টেম সেলগুলো হচ্ছে আনডিফারেন্সিয়েটেড। আনডিফারেন্সিয়েটেড মানে হচ্ছে তারা হচ্ছে স্টিল ইম্যাচিওর, বাট একটা সময় তারা ম্যাচিওর হয়। দে মাইগ্রেট টু ডিজায়ার্ড এরিয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েট ইনটু ফাইব্রোব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট থেকে তোমার যাবতীয় কানেকটিভ টিস্যুর জন্ম হবে। কন্ড্রোব্লাস্ট থেকে হয় কার্টিলেজ ফর্ম হবে অথবা একটা কার্টিলেজ মডেল ফর্ম হয়ে দেন সেটার অসিফিকেশন হবে। আর অস্টিওব্লাস্ট থেকে বোন ফর্ম হবে। আচ্ছা, তাহলে কি বললাম, মেসেনকাইম হচ্ছে স্টেম সেল লাইক সেল,
আনডিফারেন্সিয়েটেড, এবং এজন্য তারা কিন্তু বলা হয়েছে তাহলে লুজলি অর্গানাইজড এবং লুজলি অর্গানাইজড একটা সুবিধা, দে ক্যান ইজিলি মাইগ্রেট টু ডিজায়ার্ড এরিয়াস, এবং মাইগ্রেট হয়ে তারা কি করে, তারা ডিফারেন্সিয়েট করে ইনটু ফাইব্রোব্লাস্টস, ইন কন্ড্রোব্লাস্টস, ইন অস্টিওব্লাস্টস। আরো অনেক ব্লাস্ট আছে, এই তিনটা ব্লাস্টের কথাই বলা হইলো, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আরো অনেক অঞ্চলে অনেক মেসেনকেমের নাম তোমরা শুনবা, যেমন আমরা স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্মে আমরা একটা যে 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 মেসেনকেমটা থাকে সেখান থেকে এনজিওব্লাস্টের জন্ম হয়। এনজিওব্লাস্ট থেকে আস্তে আস্তে তোমার ব্লাড ভেসেলের জন্ম হয়। আবার এই মেসেনকেম থেকে তোমার ওই যে তোমার এনজিওজেনিক ক্লাস্টার সেল ফর্ম হয়। হ্যাঁ, তো যাই হোক, এগুলা আলাদা কথা, এগুলো আমাদের আজকের কথা না, এগুলো এত ইম্পর্টেন্টও না। তবে জাস্ট এটা খেয়াল রাখো আর কি, যে মেসেনকেম জিনিসটা কি, এটা লুজলি অর্গানাইজ থাকে, এজন্য এরা ইজিলি মাইগ্রেট করতে পারে। বাট মাইগ্রেট যখন তারা একবার করে ফেলে তখন তারা ডিফারেন্সিয়েট করে যায় একটা ডেফিনিটিভ লাইন অফ সেল, মানে শুরুতে তারা অনেকটা প্লুরিপোটেন্ট থাকে, পরবর্তীতে তারা অনেকটা ইউনিপোটেন্ট হয়ে যায়। ওকে, বুঝতে পারছো সবাই এই পর্যন্ত? ঠিক আছে, ওকে। এখন যেটা আমি একটু একটু করে বলতেছিলাম যে কন্ড্রোব্লাস্ট থেকে ডিরেক্ট কার্টিলেজ তৈরি হইতে পারে, ডিরেক্ট। তবে সেটা আমাদের এই স্লাইডের কনসার্ন না। এখানে দেখো তুমি, কন্ড্রোব্লাস্ট থেকে কার্টিলেজ মডেল ফর্ম হইলো, সাপোজ ধরো এই হচ্ছে একটা, এই পুরোটা একটা কার্টিলেজ, নট বোন। দেন এই কার্টিলেজের মাঝখানে একটা পয়েন্ট থেকে আস্তে আস্তে অসিফিকেশন শুরু হইলো। অসিফিকেশন মানে কি, এইসব অঞ্চলে তোমার আস্তে আস্তে অস্টিওব্লাস্ট অ্যাপিয়ার করে 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 তারা আস্তে আস্তে অস্টিওসাইটে কনভার্ট হয়ে আস্তে আস্তে বোন তৈরি করে ফেললো। এই যে ফেনোমেনা, এটাকে বলা হচ্ছে অসিফিকেশন। তারপরে হচ্ছে বোন। তাইলে দেখো, কার্টিলেজ মডেল অ্যাপিয়ার করে দেন অসিফিকেশন হইলো। এভাবে যে বোনটা ফর্ম হয় এটাকে বলা হয় কার্টিলাজিনাস অসিফিকেশন অথবা এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। আর অস্টিওব্লাস্ট থেকে যদি ডিরেক্টলি বোন ফর্ম হয় উইদাউট ফর্মিং এ কার্টিলেজিনাস মডেল, ওইটাকে বলা হয় ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। এখানে অস্টিওব্লাস্টগুলো অনেকটা লুজলি অর্গানাইজ একটা মেমব্রেনের মতো ফর্ম করে, দেন ওর মধ্যে বাকি বোনটা ফর্ম হয়ে যায়। এটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। তাহলে এটা একটু ইম্পর্টেন্ট, তোমাদের কার্টিলাজিনাস অসিফিকেশন আর মেমব্রেনাস অসিফিকেশনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবা ইজিলি। আচ্ছা, সবাই বুঝতে পারছে এই পর্যন্ত? কোনো কোয়েরি আছে কারো? আচ্ছা, ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমাদের ক্লাসের আজকে লাস্ট টপিক, দি ডেভেলপমেন্ট অফ ভার্টিব্রা। আচ্ছা, ক্লাসটা একদিক দিয়ে খুবই ছোট, খুবই কিউট, এবং আমার কাছে মনে হয়েছে যে তোমাদের জন্য একটু স্ট্রেস কম যাবে ক্লাসটা, কারণ এটা খুবই ইজি এই টপিকটা, আজকের টপিকটা। বাট এটা বেসিকের জন্য অনেক হিউজলি ইম্প্যাক্টফুল একটা টপিক। যাই হোক, তাহলে আমরা ভার্টিব্রা ডেভেলপমেন্টটা দেখি আর কি। ওই একই জিনিস, এটা হচ্ছে নিউরাল টিউব, এই হচ্ছে নটোকর্ড, আর এই হচ্ছে তোমার ভার্টিব্রা। তো শুধু বোন, তো আমি পুরো সোমাইট না দেখে শুধুমাত্র স্ক্লেরোটমটা দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝে নিবা। জাস্ট স্ক্লেরোটমটা দেখানো হচ্ছে, নাথিং এলস। তো সোমাইট যেরকম সেগমেন্টেড থাকে, স্ক্লেরোটমও সেগমেন্টেড থাকে। তো তোমার এই সেগমেন্ট থেকে তো যাই হোক, সোমাইট গুলো, মানে সোমাইটের যে স্ক্লেরোটম, তারা যথারীতি মাঝখানের দিকে মাইগ্রেট করতে থাকে, এবং একটা সময় যে অংশটা অ্যারাউন্ড নিউরাল টিউব, ওরা হচ্ছে ভার্টিব্রাল আর্চ ফর্ম করবে। যে অংশটা অ্যারাউন্ড দা নটোকর্ড, তারা তৈরি করবে তোমার ভার্টিব্রাল বডি। তবে এই জিনিসটা কমপ্লিট হওয়ার আগে তোমাদেরকে আরেকটা ছবি দেখিয়ে নিতে চাই, যে আমাদের নিউরাল টিউব থেকে কিন্তু স্পাইনাল নার্ভও অ্যারাইজ করবে। ঠিক আছে, স্পাইনাল নার্ভগুলোও দেখো এভাবে অ্যারাইজ করে করে বের হইতে চাবে। ঠিক আছে, সো তারা যখন বের হতে চাবে, তারা কি আনইন্টারাপ্টেড ভাবে বের হতে পারবে? পারবে না। ওদের পথে বাধা হয়ে দাঁড়াবে এই যে স্ক্লেরোটমটা। স্ক্লেরোটম কিন্তু একটা সলিড স্ট্রাকচার। ধরো এই হচ্ছে নিউরাল টিউব, এর ঠিক দুই পাশে কিন্তু স্ক্লেরোটমটা পথ বন্ধ করে দাঁড়ায় থাকবে। সো এখান থেকে যদি নার্ভ বের হইতে চায়, পারবে না, কিন্তু আটকায় যাবে।
তাহলে আমাদের বডির কিছু ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নেবে তার আগে একটু বলে নেই। আওয়ার বডি ফেভার্স ডেভেলপমেন্ট অফ সিএনএস, সরি সিএনএস না, মানে আমাদের বডিতে নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্টটা বেশি প্রায়োরিটি পায় দেন মাসকুলার সিস্টেম ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা খেয়াল রাখবা যে আওয়ার বডি প্রায়োরিটাইজেস ডেভেলপমেন্ট অফ নার্ভাস সিস্টেম ওভার মাসকুলোস্কেলেটাল সিস্টেম। মাসকুলোস্কেলেটাল সিস্টেম খেয়াল রাখবা এটা। এজন্য কি হয়, এই যে তোমার লাইক যার প্রায়োরিটি বেশি তার কথা মতো বাকিদেরকে একটু একটু চেঞ্জ হতে হয়। ঠিক আছে, রাস্তা দিয়ে যেরকম ভিআইপি গেলে সব ছোটখাটো মানুষজনদেরকে হয় থেমে থাকতে হয় বা ভাগ হয়ে যাইতে হয়, মাঝখানে জায়গা ছেড়ে দিতে হয়, ঠিক একইভাবে এখানেও এই স্পাইনাল সেগমেন্ট অফ নার্ভটা বের হওয়ার জন্য এই স্ক্লেরোটমটাকে জায়গা ছেড়ে দিতে হয়। সে কিভাবে জায়গা ছেড়ে দেয় দেখো, সাপোজ এই হচ্ছে একটা স্ক্লেরোটম এখানে ছিল, এখান দিয়ে একটা নার্ভ বের হইতে চাচ্ছে। সো এদের মধ্যে তাহলে এখন একটা ডিসপিউট আছে। সোমাইট বলবে যে আমি যাব, স্ক্লেরোটম বলবে যে সরি নার্ভ বলবে যে তুই কে বেটা, আমি ভিআইপি, আমি নার্ভ, তুই কোথাকার কোন হাড্ডি, আমি হচ্ছে নার্ভ। যাই হোক, তাহলে তখন একটা সময় এই তোমার তোমার নার্ভের আভিজাত্যের কাছে স্ক্লেরোটম হার মেনে সে নিজেই বলবে যে সরি হুজুর, আপনি বড়, আমি ছোট, আমি ভাগ হয়ে যাচ্ছি, আপনি জানগা। তাহলে এইভাবে দেখো, আগে একটা সিঙ্গেল ইউনিট ছিল স্ক্লেরোটমটা, এটা এখন ভাগ হয়ে গেল। সাপোজ আমি দেখো এখানে একটা কোরেসপন্ডিং নাম্বারিং করছি, দেখো এটাই ভাগ হয়ে অনেকটা এমন হবে। এই যদি হয় 1 নাম্বার নার্ভ, আপার সেগমেন্ট অফ ফার্স্ট সোমাইট, লোয়ার সেগমেন্ট অফ ফার্স্ট সোমাইট, এভাবে উপরে নিচে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় সেগমেন্টেশন। ঠিক আছে, আসলে সেগমেন্টেশন না, মানে এটার কোনো নাম নাই আসলে। এটা হচ্ছে তোমার ফর টু মেক ওয়ে ফর দ্য পাসিং স্পাইনাল নার্ভ, the somite just splits into two, an upper part and a lower part। ঠিক আছে, দেখো এই ছবিতে দেখো 1 নাম্বারকে জায়গা দিতে 1 আপার এবং 1 ডাউন, 2 নাম্বারকে জায়গা দিতে 2 আপ 2 ডাউন, 3 নাম্বারকে জায়গা দিতে 3 আপ 3 ডাউন, 4 নাম্বারকে জায়গা দিতে 4 আপ আর 4 ডাউন। সো সবাই কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে এবং মাঝখান দিয়ে এটা পাস করে চলে যাচ্ছে, মাঝখান দিয়ে এটা পাস করে চলে যাচ্ছে। আরো ইন্টারেস্টিং মানে ফেনোমেনা যেটা, যখন এরা এভাবে ভাগ হয়ে যাচ্ছে, একটা সেগমেন্টের সরি একটা সোমাইটের লোয়ার হাফ এবং তার নিচের সোমাইটের আপার হাফ, সোমাইট না ঠিক, একটা স্ক্লেরোটমের লোয়ার হাফ আর তার নিচের স্ক্লেরোটমের আপার হাফ, আবার উল্টাভাবে বলতে গেলে একটা স্ক্লেরোটমের আপার হাফ আর তার উপরের স্ক্লেরোটমের লোয়ার হাফ, এরা কাছাকাছি চলে আসছে। এরা কাছাকাছি চলে এসে এদের মধ্যে হচ্ছে আবার একটা ফিউশন হয়ে যাচ্ছে, মানে এরা একটা সিঙ্গেল জিনিস হয়ে যাচ্ছে, এরা একটা সিঙ্গেল জিনিস হয়ে যাচ্ছে, এরা একটা সিঙ্গেল জিনিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম সিঙ্গেল 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 কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। এই যে সিঙ্গেল হয়ে যাচ্ছে, ইউনিফাইড হয়ে যাচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় রিসেগমেন্টেশন। তাহলে তারা ফার্স্টে এক একটা স্ক্লেরোটম সিঙ্গেল জিনিস থাকে, নার্ভকে জায়গা দেওয়ার জন্য তারা উপরের নিচে দুইটা হাফে ভাগ হয়ে যায় এবং ভাগ হয়ে যাওয়ার পর মাঝখানে তো নার্ভ গেল, এ হচ্ছে এর নিচেরটার সাথে, এ হচ্ছে এর উপরটার সাথে জোড়া লেগে যায়। এই ফেনোমেনাটাকে বলে রিসেগমেন্টেশন। এবং এই যে রিসেগমেন্টেড হওয়া, যে এই ফুল জিনিসটা, এই যে ফুল জিনিসটা, এটা পুরোটা একটা সিঙ্গেল ভার্টিব্রা জন্ম দেয়, পুরোটা একটা সিঙ্গেল ভার্টিব্রা, পুরোটা একটা সিঙ্গেল ভার্টিব্রা। ঠিক আছে, এবং খেয়াল করলে তাহলে দেখবা যে আমাদের যে স্পাইনাল নার্ভগুলা, এরা কিন্তু ভার্টিব্রা, দুইটা ভার্টিব্রার মধ্যে যে ফোরামেনটা থাকে সে ফোরামেনটা দিয়ে পাস করে এবং এটার রিজনটা এই। ঠিক আছে, এবং আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, আচ্ছা এই পর্যন্ত যা বলা হয়েছে তা বুঝতে পারছো সবাই? এই পর্যন্ত যা বলা হয়েছে, ফার্স্টে স্ক্লেরোটমটা মানে একদম সিঙ্গেল থাকে, তারপর এটা নার্ভকে পাস করার জন্য জায়গা করে দেয়, উপরেরটার সাথে উপরেরটা ফিউশন হয়, নিচেরটার সাথে আরেকটা ফিউশন হয়, দে গিভ রাইজ টু
ইন্ডিভিজুয়াল ভার্টিব্রাস এবং ভার্টিব্রার মধ্য দিয়ে নার্ভটা পাস করে, রিয়েল বডিতে যেরকম, মানে অ্যাডাল্ট হিউম্যান বডিতে যেরকম। বুঝতে পারছো সবাই এটা ক্লিয়ারলি? এতক্ষণ পর্যন্ত যা বললাম কোনো কোয়েরি আছে কারো? কোনোটা রিপিট করতে হবে? ভাইয়া জি জি আপু, কোনটা? আপু ভাইয়া হচ্ছে এই যে সার্ভাইকাল ভার্টিব্রা তো আমরা জানি 7টা তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু সার্ভাইকাল যে স্পাইনাল নার্ভ সেটা তো হচ্ছে 8 পেয়ার্স হয়ে যাচ্ছে মানে। হ্যাঁ তো এটার সাথে এই ডেভেলপমেন্টের কি কোনো রিলেশন আছে ভাইয়া এই ভার্টিব্রার ডেভেলপমেন্টের সাথে? আচ্ছা, জিনিসটা হচ্ছে কি আপু, আমি তোমাকে একটু বলি। লাইক তুমি দেখো, সাপোজ এই হচ্ছে তোমার 8টা সার্ভাইকাল নার্ভ, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন তুমি আমাকে একটু বলো, তোমার অন্যান্য যে ভার্টিব্রা আছে, হ্যাঁ, অন্যান্য যত ভার্টিব্রা যেমন থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, সবগুলোর ক্ষেত্রে যেমন থোরাসিক 1 ভার্টিব্রার নিচ দিয়ে হচ্ছে থোরাসিক 1 নার্ভটা পাস করে, এম আই রাইট? জি ভাইয়া। কিন্তু মানে ইয়ের ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু উল্টা, তাই না? হ্যাঁ। সার্ভাইকালের ক্ষেত্রে সাপোজ জি ভাইয়া। সার্ভাইকাল 1 এর উপর দিয়ে ফার্স্ট সার্ভাইকাল নার্ভ পাস করে না, জি ভাইয়া। সার্ভাইকাল 2 এর উপর দিয়ে সেকেন্ড, এভাবে সার্ভাইকাল 7 এর উপর দিয়ে পাস করে C7, C7 আর T1 এর মধ্য দিয়ে পাস করে C8, ঠিক আছে? সিএ। ওকে, এখন আদার আমি একটা ফাঁকা জায়গাতে একটু দেখাচ্ছি। এখন একটু খেয়াল করো, তোমার প্রশ্নটা ভালো হয়েছে অ্যাকচুয়ালি, আমি দেখায় দিচ্ছি। সাপোজ এই হচ্ছে C1 নার্ভ, C2 নার্ভ, C3, C4, C5, C6, C7, C8, C8, আর এই ধরো T1 নার্ভটা, ঠিক আছে? তো তো তুমি তাহলে এখন একটা জিনিস একটু চিন্তা করো যে সার্ভাইকাল 1 এর কোরেসপন্ডিং যেই সোমাইটটা ছিল, তার উপরে একটা সেগমেন্ট থাকবে, তার নিচে একটা জি। সেগমেন্ট থাকবে, হ্যাঁ, হুম। আবার এখান থেকে একটা সেগমেন্ট। এখন মজার কথা হচ্ছে কি, তোমার আচ্ছা দেখো, এটা তো হচ্ছে তোমার 2 আর এই দুটো হচ্ছে 1। দেখো, মজার জিনিস হচ্ছে কি, এই যে মানে তোমার ফার্স্ট সার্ভাইকাল সেগমেন্ট মানে ফার্স্ট সার্ভাইকাল স্ক্লেরোটম কিন্তু এটা, তাই না? জি ফার্স্ট ভাইয়া। সার্ভাইকাল স্ক্লেরোটমের আপার যে কম্পোনেন্টটা, সে উপরে ফিউজ করছে কার সাথে জানো? লাস্ট অক্সিপিটাল সোমাইটোমিয়ারের সাথে, ওকে? জি ভাইয়া। সো এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি তোমার সার্ভাইকাল ভার্টিব্রা জন্ম নিচ্ছে না, রেদার জন্ম নিচ্ছে তোমার মানে ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে? মানে ফোরামেন হ্যাঁ। ম্যাগনাম বলতে তোমার বেজ অফ দ্য স্কাল, যে অক্সিপিটাল বোনটা, হ্যাঁ, জি অক্সিপিটাল ভাইয়া। বোনটা জন্ম নিচ্ছে। বাট এখান থেকে বিলো ডাউনওয়ার্ডস তোমার এই হচ্ছে তোমার C1 ভার্টিব্রা, এই হচ্ছে C2 ভার্টিব্রা, তারপর হচ্ছে তোমার 4 5, এই হচ্ছে তোমার C3 ভার্টিব্রা, এমন করে করে এভাবে C4 ভার্টিব্রা, তোমার এখানে C5 ভার্টিব্রা, C6 ভার্টিব্রা, C7 ভার্টিব্রা। আচ্ছা, এখন একটু খেয়াল করো, তোমার C8 যে সেগমেন্টটা, C8 সেগমেন্টের নিচে হচ্ছে তোমার C8 স্ক্লেরোটম, আবার এর সাথে ফিউজ করবে T1 এর আপার স্ক্লেরোটম। এখান হুম। থেকে আমরা আসলে থোরাসিক 1 ভার্টিব্রাটাকেই আমরা বলি। এখন এটার নামকরণটা এভাবে করার কারণটা হচ্ছে কি, যেহেতু এখানে থোরাসিক 1 স্ক্লেরোটমটা কন্ট্রিবিউট করে, সো এটার তোমার ক্যারেক্টারিস্টিক আর সার্ভাইকালের মতো থাকে না, এটা ক্যারেক্টারিস্টিক থোরাসিকের মতো হয়ে যায়। সার্ভাইকাল যে স্ক্লেরোটমগুলা, সেগুলোর একটা বদভ্যাস আছে, তাদের সাথে যখন অন্য কোনো জায়গা থেকে আসা স্ক্লেরোটম মিক্স হয়, যেমন একদম উপরে তোমরা দেখছো অক্সিপিটাল 4 এর সাথে সার্ভাইকাল 1 যেখানে মিক্স করছে, সেখান থেকে কিন্তু সার্ভাইকাল ভার্টিব্রা আসে না, সেখান থেকে বরং অক্সিপিটাল বোন আসে, হ্যাঁ। আর নিচে যেখানে সার্ভাইকাল 8 এর সাথে থোরাসিক 1 স্ক্লেরোটম মিক্স করে, সেখান থেকে সার্ভাইকাল ভার্টিব্রা আসে না, সেখান থেকে আসে থোরাসিক 1 ভার্টিব্রা, ঠিক আছে? সো এই একটা ঝামেলার জন্য আসলে থোরাসিক সার্ভাইকাল নার্ভ আর সার্ভাইকাল ভার্টিব্রার সংখ্যা করেসপন্ড করে না, ঠিক আছে? এখন কি একটু জিনিসটা বুঝতে পারছো যে জিনিসটা আসলে কিভাবে হচ্ছে? আশা করি একটু হলো কিছুটা বুঝতে পারছো।
জি ভাইয়া, থ্যাংক আচ্ছা, ইউ। একটু ক্লিয়ার হয়েছে আশা করি। মানে এটা আসলে কেন হয় তার চেয়ে কি হয় সেটা জানাটাই আসলে ইম্পর্টেন্ট আর কি। ওকে, যাই হোক, আশা করি যে তোমরা, আমি হেড নেকের ডেভেলপমেন্টের সময় আর একটু হয়তো ভালো করে বলতে পারবো। যাই হোক, ওকে। তো আর কারো কোনো কোয়েরি আছে এই পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি লাস্টে, ভাই, হ্যাঁ হ্যাঁ, জি আপু বলো। সরি ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা তাহলে এখন একটু খেয়াল করি যে, দেখো, আমরা তো একটা জিনিস তো আমরা জানি যে তোমার নিউরাল টিউবের চারপাশে যে স্ক্লেরোটমটা এনক্রোচ করে নিউরাল টিউবের চারপাশে, সেটা ভার্টিব্রাল আর্চ হয়ে যায়। আর নর্মাল মানুষে যে তোমার ভার্টিব্রাল আর্চ এর মধ্যেই তো স্পাইনাল কর্ডটা থাকে, এটা তো আসলে সবাই আমরা জানি, এটাই কিন্তু নিউরাল টিউব থেকে আসছে। বাট ভার্টিব্রাল বডির কোন পার্ট থেকে ডেভেলপ করে? যে অংশটা তোমার নটোকর্ডের চারপাশে এনক্রোচ করে। এখন দেখো একটু, তোমার এই হচ্ছে কমলাগুলো হচ্ছে ভার্টিব্রাল বডি, আর মাঝখানে এটা হচ্ছে নটোকর্ড। আর এখানে এই দাগটা দিয়ে আমি কি বুঝিয়েছি যে প্রত্যেকটা ভার্টিব্রাল বডি দুইটা আলাদা আলাদা সোমাইট থেকে ফিউজ হয়ে তৈরি হয়েছে। যাই হোক, এখন দেখো, মানে নটোকর্ডের চারপাশেই কিন্তু ভার্টিব্রাল বডি ডেভেলপ করছে। এখন সেইটা কি হবে, যে অংশতে ভার্টিব্রাল বডিটা আছে সে অংশে নটোকর্ডটা পুরোপুরি ডিজেনারেট করে যাবে, পুরোপুরি ডিজেনারেট করে যাবে যে অংশে ভার্টিব্রাল বডি আছে। আর দুইটা ভার্টিব্রাল বডির মাঝের যে জায়গা, সে অংশে নটোকর্ডটা এনলার্জড হবে। একটু দেখো, এই ছবিটা দেখো, এই যে ভার্টিব্রাল বডির মধ্যে নটোকর্ড ডিজেনারেটেড where there is vertebral body। আর ভার্টিব্রাল বডির মাঝখানে নরমাল মানুষে কি থাকে? ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। বিটুইন ভার্টিব্রা they persist inside intervertebral disc as nucleus pulposus। এটা মনে হয় তোমরা অনেকে জানো, এটা খুবই একটা কমন একটা কনসেপ্ট বা কমন নলেজ। দেখো, এই যে নটোকর্ডটা যে রয়ে যাচ্ছে, এর চারপাশে কানেকটিভ টিস্যু জমে 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 একটা ফাইব্রো কার্টিলেজের জন্ম দিচ্ছে। এটার নাম হচ্ছে অ্যানিউলাস ফাইব্রোসাস। আর মাঝখানে যে নটোকর্ডটা, এটা একটু এনলার্জড হয়ে অনেকটা জেলি লাইক একটা সাবস্টেন্সের জন্ম দিচ্ছে, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস। তাহলে এই হচ্ছে ফেট অফ দ্য নটোকর্ড ইন দ্য নর্মাল বডি। তাদের চারপাশে স্ক্লেরোটম এনক্রোচ করে দে গিভ রাইজ টু ভার্টিব্রাল বডিজ। যেই জায়গায় ভার্টিব্রাল বডি থাকে সেই জায়গায় কোনো নটোকর্ড থাকে না, ডিজেনারেট হয়ে যায়। কিন্তু ইন বিটুইন ভার্টিব্রাল বডি নটোকর্ডগুলো একটু এনলার্জ হয় এবং নটোকর্ডের চারপাশে কানেকটিভ টিস্যু জমে 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 একটা ফাইব্রো কার্টিলেজের জন্ম দেয়, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস। আর নটোকর্ড ইটসেলফ ইট রিমেইনস অ্যাজ আ জেলি লাইক সাবস্টেন্স, এটাকে বলা হয়, সরি আমি উল্টা বললাম তাই না, মানে ওই কার্টিলেজটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস, যে ফাইব্রো কার্টিলেজটা। আর নটোকর্ড ইটসেলফ জমে জমে হয় নিউক্লিয়াস পালপোসাস। কারো কোনো কোয়েরি আছে এ পর্যন্ত নটোকর্ডের ফেট নিয়ে? মানে ভার্টিব্রার সাথে নটোকর্ডের রিলেশনে কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। তো আমাদের পড়া শেষ, আমরা জাস্ট কনজেনিটাল অ্যানোমালির জাস্ট একটু নামটা জানি, ডিটেলস আমরা আজকে না হয় নাই পড়লাম। নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউব ডিফেক্ট হচ্ছে ইফ দ্য নিউরাল টিউব ফেলস টু ক্লোজ। আসলে এটা আজকের ক্লাসের টপিক না। দেখো, তোমরা যারা নিউরাল টিউব পড়ছো তারা জানো যে নিউরাল টিউবের একদম ক্রেনিয়াল এন্ড হচ্ছে অ্যান্টেরিয়র নিউরোপোর, একদম কর্ডাল এন্ড হচ্ছে পোস্টেরিয়র বা কর্ডাল নিউরোপোর। অ্যান্টেরিয়র নিউরোপোর ক্লোজ হয় 25 সম্ভবত 25 ডেতে, আর পোস্টেরিয়র নিউরোপোর সম্ভবত 27 ডেতে, কিছু একটা আমার ঠিক খেয়াল নেই, এরকমই হবে। যদি অ্যান্টেরিয়র নিউরোপোর ক্লোজ না হয় তখন একটা রোগ হয়, জাস্ট নামটা খেয়াল রাখা আপাতত, অ্যানেনকেফালি। আর পোস্টেরিয়র নিউরোপোর যদি ক্লোজ না হয় এটাকে বলা হয় স্পাইনা বাইফিডা। আচ্ছা, এখন সমস্যা যেটা, যে নিউরোপোর যদি ঠিকমতো ক্লোজ না হয় তাহলে
এর চারপাশে যে স্ক্লেরোটোম গুলো আছে এরাও ঠিক মতো এদের ডেভেলপমেন্টটা করতে পারে না। যেমন আমাদের নর্মাল মানুষের এই হচ্ছে ধরো ভার্টিব্রা, এই হচ্ছে বডি অফ দ্য ভার্টিব্রা, আর এই হচ্ছে স্পাইনাল কর্ডটা, ঠিক আছে? এর পিছনে ধরো এরকম স্কিন থাকে। যদি নিউরোপোরগুলো ক্লোজ না হয়, এই যে বনি ফিউশন ইট ডাজ নট অকার। এরকম করে স্পাইনটা বাইফিড থাকে, এটাকে বলা হয় স্পাইনা বাইফিডা। স্কিনটাও অনেক সময় উন্মুক্ত থাকতে পারে, এর মধ্য দিয়ে মেনিনজেস, মানে স্কিনটা জাস্ট খোলা থাকতে পারে, কিছু বের না হয়ে আসতে পারে। যদি এমন হয় যে স্কিনটা জাস্ট উন্মুক্ত, কিছু বের হয়ে আসেনি, জাস্ট এখানে টাফট অফ হেয়ার দেখা যাচ্ছে, সেটা এক প্রকার হতে পারে। আরেকটা হতে পারে যে বোনটা ফিউশন হয়নি, এখান দিয়ে মেনিনজেস বের হয়ে আসছে, তখন ওইটাকে বলা হয় মেনিঙ্গোসিল। আবার যদি শুধু মেনিনজেস না বরং স্পাইনাল কর্ডেও বের হয়ে আসে, ওটাকে বলা হয় মেনিনজোমাইলোসিল। আসলে এটা ছবি ছাড়া একটু টাফ হয়ে যাচ্ছে, আমি একটু বলি। কি বললাম যে যদি আমাদের এই যে নিউরাল টিউব ডিফেক্ট হয়, অর্থাৎ অ্যান্টেরিয়র নিউরোপোর বা পোস্টেরিয়র নিউরোপোর, আমরা আজকে অ্যান্টেরিয়র নিউরোপোর নিয়ে না কথা বলি, এটা হেড নেকে বলবো, শুধু পোস্টেরিয়র নিউরোপোর নিয়ে বলি। যদি পোস্টেরিয়র নিউরোপোর ক্লোজ না হয়, তখন ওই সেগমেন্টের যে স্ক্লেরোটোম তারা পুরোপুরি ক্লোজ হয়ে একটা এনক্লোজড একটা আর্চের জন্ম দিতে পারবে না, বরং সেই ক্ষেত্রে স্পাইনটা দুই ভাগে ভাগ হয়ে থাকবে। যদি স্পাইনটা দুই ভাগে ভাগ হয়ে থাকে, ওইটাকে আমরা বলবো স্পাইনা বাইফিডা। এখন স্পাইনটা দুই ভাগে ভাগ হয়ে জাস্ট নর্মাল থাকতে পারে, যে কোনো কিছু আর বের হয়ে আসেনি এই তোমার ভার্টিব্রাল ক্যানাল থেকে, মানে ভার্টিব্রাল ফোরামেন থেকে কিছু বের হয়ে আসেনি, জাস্ট স্পাইনটা দুই ভাগে বিভক্ত, এবং এই অঞ্চলে বাচ্চার পিঠে একটু টাফট অফ হেয়ার দেখা যাচ্ছে, কিছু বের হয়ে আসেনি, মাইন্ডেড। এটাকে বলা হয় স্পাইনা বাইফিডা অকাল্টা। আর যদি কিছু বের হয়ে আসে, কি কি বের হয়ে আসতে পারে? এখান দিয়ে জাস্ট মেনিনজেস বের হয়ে আসতে পারে উইদাউট প্রোট্রুশন অফ দ্য স্পাইনাল কর্ড, এটাকে বলা হয় মেনিঙ্গোসিল। আবার এই স্পাইনা বাইফিডা দিয়ে মেনিনজেসের পাশাপাশি স্পাইনাল কর্ডটাও বের হয়ে আসতে পারে, এটাকে বলা হয় মেনিঙ্গো মায়োলোসিল। মায়োলো মানে হচ্ছে স্পাইনাল কর্ড, মেনিঙ্গো মানে হচ্ছে মেনিনজেস, আর সিল মানে হচ্ছে অ্যাবনর্মাল প্রোট্রুশন, মানে অনেকটা হার্নিয়েশন আর কি, অ্যাবনর্মাল প্রোট্রুশন। ঠিক আছে? তো এই যে যেখানে বের হয়ে আসছে কিছু, ওইটার নাম হচ্ছে স্পাইনা বাইফিডা সিস্টিকা। এই হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট। কাদের হয়? যারা 25th ডে অফ ইন্ট্রাইউটেরিন লাইফ এবং 27th ডে অফ ইন্ট্রাইউটেরিন লাইফে যদি মায়ের ব্লাডে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড না থাকে, তখন হচ্ছে এই নিউরাল টিউব ডিফেক্ট হয় অ্যাজ এ হোল। এটা তোমরা অনেকেই জানো, এটা আমি আজকে বেশি স্ট্রেস করছি না, কারণ এটা আমরা সিএনএস এ ভালো করে পড়বো, আবার হেড নেকে ভালো করে পড়বো, এজন্য আজকে জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিলাম। আর স্কোলিওসিস হচ্ছে নর্মাল মানুষের ভার্টিব্রাল কলামটা এরকম সোজা থাকে, যদি আমরা সোজা মানে ছবিতে সোজা মনে হচ্ছে না, বাট অনেক সময় কনজেনিটাল ল্যাটারাল একটা বক্রতা বা কার্ভেচার খেয়াল করা যায়, ল্যাটারাল কার্ভেচার, সাইড টু সাইড কার্ভেচার, সাইড টু সাইড, এটা হচ্ছে স্কোলিওসিস। তো এই হচ্ছে তোমার কনজেনিটাল অ্যানোমালি। নিউরাল টিউব ডিফেক্টটা নিয়ে আমি খুব বেশি কিছু বলি নেই আজকে, বলবো আরেকদিন। বাট খেয়াল রাখবা যে নিউরাল টিউব ডিফেক্ট যদি হয়, সেই জায়গায় স্পাইনটা বাইফিড থাকে, যদি সেটা পোস্টেরিয়র নিউরোপোর হয় আর কি। এবং স্পাইন বাইফিড থাকলে কিছু বের নাও হয়ে আসতে পারে, সেটাকে আমরা বলি স্পাইনা বাইফিড অকাল্টা। কিছু বেরও হয়ে আসতে পারে, সেটাকে আমরা বলি স্পাইনা বাইফিডা সিস্টিকা। এবং সেটা কি কি বের হতে পারে? শুধু মেনিনজেস বের হতে পারে, অথবা মেনিনজেস প্লাস নার্ভাস কম্পোনেন্ট, অর্থাৎ স্পাইনাল কর্ড বের হতে পারে, মেনিঙ্গোসিল অথবা মাইলোমেনিঙ্গোসিল। এটা তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো তারা বুঝবা না, তোমরা এখন সিএনএস ঠিক মতো পড়ো নাই, পড়লে ভালো করে বুঝতা। তবে আমি আজকে এমন ভাবে পড়াই নাই যে বুঝবা এই অংশটা, এটা যখন আমি সিএনএস এর ডেভেলপমেন্ট পড়াবো, হেড নেক ডেভেলপমেন্ট পড়াবো, তখন বলবো। তাহলে আমাদের পড়া শেষ আজকে। জাস্ট কোয়েশ্চেন দেখো, খুবই অল্প প্রশ্ন আসে রিটেনে। গিভ দ্য নাম্বার, পার্টস এন্ড ফেট অফ সোমাইট। নাম্বারটা দিবা যে কোন সেগমেন্ট থেকে কয়টা, পার্টস ভেন্ট্রাল ল্যাটারাল,
সরি ভেন্ট্রোমিডিয়াল এবং ডর্সোল্যাটারাল এবং ফেট হচ্ছে যে কোন পার্ট থেকে কি আসে, ঠিক আছে। আমি আজকে সব স্লাইডে সব দেখাইছি, আশা করি পারবা। এ হচ্ছে তোমার এই যে নাম্বার অফ সোমাইট, এই যে তোমার নাম্বার অফ সোমাইট হচ্ছে এটা, তারপর হচ্ছে পার্ট অফ সোমাইট তো আগে যে এই ছবিতে দেখানো হচ্ছে, আর ফেট অফ সোমাইট, ঠিক আছে। তো দ্যাট র‍্যাপস আপ। আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে এখানে, কি সেটা, আরেকটা কোশ্চেন হচ্ছে তোমার ফেইলিয়ার অফ ক্লোজার অফ anterior fontanelle anterior neuropore causes anencephaly। এটা আসলে আজকের এটা এলাবোরেট করব না, কারণ এটার জন্য আমাদের হেড নেকের ডেভেলপমেন্ট একটু জানতে হবে ভালো করে, তখন আফটার দ্যাট। সো কারো কোনো কোয়েরি আছে? আমার ক্লাস এখানেই শেষ আজকে। কারো কোনো কোয়েরি আছে কি? নিউরাল টিউব ডিফেক্টটা নিয়ে কোয়েরি থাকতে পারে, ওটা আমি বেশি ভালো করে বলি নাই, একটু জাস্ট আইডিয়া দিয়েছি যেহেতু এটা ভার্টিব্রার সাথে যায়। তবে মানে এটা নিয়ে আরো এক্সটেন্সিভ আলোচনা থাকবে সামনে। এছাড়া আদার দেন দ্যাট এনি কোয়েরিজ, এনি কোয়েশ্চেন? ভাইয়া আমার এই টপিক আচ্ছা, অন্য টপিক। হ্যাঁ আপু, সমস্যা নেই। নিয়ে প্রবলেম নেই, তবে হচ্ছে আমাদের যে 9টা ক্লাস হওয়ার পরে এক্সাম হওয়ার কথা ছিল, ওটা কি রিটেন থাকবে কিনা ওটা জানা দিচ্ছি। আচ্ছা, মানে ওইখানে আমি হচ্ছে রিটেনও থাকবে, এমসিকিউ থাকবে। তো রিটেনটা হচ্ছে যে তোমরা অনেকটা লাইক তোমাদের সেলফ অ্যাসেসমেন্ট টাইপ হবে আর কি, যে তোমরা যদি অ্যানসারটা খুঁজে স্যাটিসফ্যাক্টরি হও সেটাই। তারপরও আমি আর্চ করব যে মানে পরীক্ষাটা দেওয়ার পর সবাই একটু তোমাদের ছবিগুলো শেয়ার করে আর কি আমাদের সাথে, যেগুলো রিটেন হবে। আর এমসিকিউ পার্টটা তো আমরা এভাবে অনলাইন নিতে পারবোই। হ্যাঁ, ওকে তোমরা যেরকম তোমাদের কলেজে অ্যাসাইনমেন্ট জমা দাও না একটু লিখে লিখে, আমার কাছে মনে হয় যে আমি তোমাদের উপর রিটেন প্রশ্ন দিয়ে বেশি প্রেশার দিব না, এমনিতে তোমরা অনেক প্রেশারে থাকো। জাস্ট আমি কিছু যেগুলো একদম না হলে না, এরকম 2-3টা জিনিস একটু তোমাদেরকে প্রিপেয়ার করতে বলতে পারি। হয়তো কিছু ছবি টবি আঁকতে দিতে পারি, ড্র অ্যান্ড লেবেলিং ফর ইউর ওন প্র্যাকটিস, আর কিছু না। এবং ওকে ভাইয়া, আর হ্যাঁ, এক্সামটা কবে হবে এটা যদি আচ্ছা, বলতেন। এক্সামটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বলি, ক্লাস উইল গো অন অ্যাজ ইটস মানে মানে শিডিউল। হ্যাঁ, ক্লাস চলবে। যেমন তোমার আজকে তো 8 নাম্বার ক্লাস, পরের দিন 9 নাম্বার ক্লাস। সো এরপরে মঙ্গলবার যথারীতি 10 নাম্বার ক্লাস হবে। বাট এই সপ্তাহেই বুধ বা বৃহস্পতি যে কোনো একদিনে আমরা হচ্ছে প্রশ্নগুলো দিয়ে দিব। ওটা তোমরা অ্যাট ইউর ওন ডিসপোজাল সলভ করে টোরে আমাদের সাথে শেয়ার করবা যে কোনো প্রবলেম আছে কিনা কোথাও, ঠিক আছে। বাট ক্লাস উইল গো অন ইন ইটস ওন পেস। ওকে, ওকে পরীক্ষার জন্য ভাইয়া, থ্যাংক ইউ। আলাদা কোনো দিন নেওয়া হবে না, কারণ পরীক্ষা নেওয়া ইজ এ ওয়েস্ট অফ টাইম ইন মাই অপিনিয়ন। আচ্ছা, আর কি কারো কোনো কোয়েরি আছে? কেউ কি কিছু বলছো? আমি শুনতে পাচ্ছি না। রীতি, তুমি কিছু বলার চেষ্টা করছো নাকি? তোমাকে শুনতে পাচ্ছি না। আমি কিছু বলছিলাম না। ওকে ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, উই ক্যান এন্ড দ্য ক্লাস হিয়ার। আজকে ক্লাসটা ছোট ছিল, আসলে সব ক্লাসের লেংথ এমন হলে ভালো হতো, একটু কনসেন্ট্রেশন ধরে রাখা ইজি। বাট কথা হচ্ছে যে আসলে এমএলজি টপিকটা 20 ক্লাসে নেওয়াটাও একটু টাফ। তারপর আমি চেষ্টা করি যে একটা ক্লাসে যতটুকু সম্ভব বলতে। আর হচ্ছে যে আমি এখনই তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিচ্ছি, আর ল্যাংম্যানে মাস্কুলোস্কেলেটাল যা পড়া দরকার ওটাও দিয়ে দিচ্ছি আমি। সো নেক্সট ক্লাস হবে রোববারে। রোববারে হচ্ছে আমরা লিম্বের ডেভেলপমেন্ট পড়বো, মানে ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। সো টিল দেন, গুড বাই গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর রাজীব ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। থ্যাংক ইউ ক্লাসটা ভাইয়া। শেষ করতে পারি তাহলে আমি? জি ভাইয়া, হ্যাঁ আমরা তাহলে হ্যাঁ, ক্লাসটা শেষ করে দিতে পারি। ওকে ভাই, আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে। জি, থ্যাংক ইউ আল্লাহ ভাই। হাফেজ। হ্যাঁ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।